তাহলে আমরা যখন বলি যে স্ট্রিম ফ্লো এবং স্ট্রিম গেজিং, তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো? একটু কনফার্ম করো যে তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। স্ট্রিম ফ্লো এবং স্ট্রিম গেজিং। স্ট্রিম ফ্লোর ক্ষেত্রে আমরা যে কথাটা জানি, স্ট্রিম ফ্লো বললে আমরা কি বুঝি? নদীর ভেতরে পানির প্রবাহ, নাকি স্ট্রিম গেজিং পানির প্রবাহ বোঝায়? এতদিনে মনে হয় এই কোশ্চেনটা করলে একটু বিব্রতকর হয়ে যাবে না? আমরা ওপেন চ্যানেল ফ্লোতে যখন ক্যালকুলেট করেছি, ওপেন চ্যানেল ফ্লোর জন্য আহ, আমরা পুরোপুরি নদীর পানিটাকে আমরা ক্যালকুলেট করেছি। সেই পানিটাকে ক্যালকুলেশন কিভাবে করতে হয় এটা আমরা জানি, কিন্তু আমাকে কিভাবে মাঠ পর্যায়ে ডাটা নিয়ে আসতে হয় সেটা আমাদের একটু শেখাবে হচ্ছে হাইড্রোলজির এই চ্যাপ্টারটা। এবং এখানে স্ট্রিম ফ্লো বললে বোঝাবে যে নদীতে কতখানি পানির প্রবাহ আছে। আহ আশিক সাহেব। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 14 তারিখের স্পেশাল নাম্বার দিন। 14 তারিখ এটা দিবে। স্ট্রিম ফ্লোর ক্ষেত্রে আমরা এটাকে ভেলোসিটি এবং এরিয়া আমাদের এটা প্রয়োজন হবে। স্ট্রিম গেজিং এর ক্ষেত্রে আমরা নদীর উপরে একটা পানির উচ্চতা বা ডেপটাকে আমরা প্রকাশ করব। স্ট্রিম ফ্লো এবং স্ট্রিম গেজিং এর জন্য আমার কাছে যখন কোশ্চেন করা হয়, হোয়াট ইজ স্ট্রিম ডিসচার্জ and what controls its magnitude, তাহলে ডিসচার্জ যখন বলা হয় তখন সেটাকে ফ্লো হিসাবেই আমরা প্রকাশ করতে পারবো। ডিসচার্জ এবং ফ্লোর ভেতরে চমৎকার ভাবেই একটা সম্পর্ক আছে, এটা নতুন করে এস্টাবলিশ করার দরকার হয় না। এবং মিটার কিউব পার সেকেন্ড, যদি তুমি ফিট দিয়ে প্রকাশ করো, ফিট কিউব পার সেকেন্ড দিয়ে এটা প্রকাশ করবে। হোয়ার ইজ দ্য ভেলোসিটি হাইয়েস্ট ইন এ স্ট্রিম, তোমরা কি এটা বলতে পারবে যে আমরা যখন চ্যানেলের ক্ষেত্রে প্রশ্নটাও আমরা অনেকবার করেছি, যখন ক্রিটিক্যাল ফ্লোর কথা বলেছি, জিজ্ঞাসা করেছি যে কোথায় সবচেয়ে বেশি ভেলোসিটি পাওয়া যাবে। ভেলোসিটি বেশি পাওয়ার স্থানটা আমাদেরকে নির্ধারণ করে দিতে হবে। এবং আরো একটা বিষয় থাকে যে তুমি কিন্তু এটা মেজার করবে, এবং মেজার করার আগে তোমাকে কিছুটা বেসিক আইডিয়া অবশ্যই থাকতে হবে যে কোথায় ভেলোসিটির পরিমাণটা বেশি হবে। আহ, আমরা অ্যাভারেজ ভেলোসিটি কোথা থেকে মেজার করব, কিভাবে মেজার করব, সেই পদ্ধতিটা আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ বেস ল? বেস ল কাকে বলে? আমি এই জন্য বলি হাইড্রোলজি সাবজেক্টটা যতবার আমি পড়াই আমার প্রত্যেকবারই মনে হয় যে এটা নিয়ে আসলে একটা এক্সপেরিমেন্ট করা দরকার, যে কোন অংশগুলো আগে পড়া দরকার। যেমন বেস ফ্লো, তুমি আজকে বেস ফ্লো কোথায় আছে সেটা নিয়ে আজকে শেখার আগেই তুমি আসলে বেস ফ্লো নিয়ে প্রচুর অঙ্ক করেছো। এবং এটা হচ্ছে তোমাকে অঙ্কটা তোমাকে করতে হয়েছে হাইড্রোগ্রাফের রান অফ হাইড্রোগ্রাফ থেকে যখন ইউনিট হাইড্রোগ্রাফে ট্রান্সফার হয়েছে, বেস ফ্লো তখন তোমার কাছে ছিল। এবং আমরা আসলে আমাদের পুরো আন্ডার গ্রাজুয়েটের কোর্সে কখনো গ্রাউন্ড ফ্লো কে বা গ্রাউন্ড ওয়াটারকে সবিস্তারে বলতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু একটা আমাদের প্রয়োজন হয়। What are the mid section and mean section methods? মিড সেকশনে এবং মিন সেকশনে কি 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 অ্যাজাম্পশন ধরা হয় সেটা একটু সবিস্তারে লিখতে হয়। অনেক সময় একই প্রবলেম তোমাকে মিড সেকশন এবং মেইন সেকশন দুইটা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। এবং এটার জন্য একটু নিজে থেকে আগে থেকে একটু প্র্যাকটিস করে নেওয়া ভালো, যে কোনটা মিড সেকশন কোনটা মেইন সেকশন মেথড। কোনোভাবে কনফিউজ হওয়া যাবে না, এটা আমরা ব্যাখ্যা করব। আর স্টেজ হাইট এবং ডিসচার্জ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবং এটাকে এক বাক্যে আসলে রেটিং কার্ভ বলা হয়। স্টেজ এবং ফ্লোর সাথে সম্পর্কযুক্ত যে গ্রাফ ড্র করা হয় তাকে রেটিং কার্ভ বলা হয়। আমরা আসলে যতগুলো প্রশ্ন এখানে বলে থাকি, এই প্রশ্নগুলো সব উত্তর রঘুনাথের বই থেকে পাওয়া যাবে। আমি এই চ্যাপ্টারটার
একটু সাহায্য নিব রঘুনাথের বই থেকে পড়াতে, কারণ হচ্ছে রঘুনাথের এই চ্যাপ্টারটা খুব গুছিয়ে লেখা একটা চ্যাপ্টার, এবং রঘুনাথের বইয়ের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6, স্টিম গেজিং। এটা হচ্ছে চ্যাপ্টারের টাইটেল। ওকে, তাহলে আমরা যখন স্টিম ফ্লো মেজার করব, স্টিম ফ্লো মেজার করার জন্য তোমাদেরকে দুটো পদ্ধতির ভেতরে বেছে নিতে হবে যে তোমার যে জায়গাটা স্টিম ফ্লো মেজার করবে তার জন্য কোনটা প্রযোজ্য হচ্ছে। ডাইরেক্ট ডিটারমিনেশন অফ স্টিম ডিসচার্জ, এক্ষেত্রে এরিয়া ভেলোসিটি মেথড আছে, ডাইলুশন টেকনিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক মেথড আছে, এবং আলট্রাসোনিক মেথড আছে। ডাইরেক্ট ডিটারমিনেশনের ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়েছে, এরিয়া এবং ভেলোসিটি মেথড, এই টার্মটা সেলফ এক্সপ্লেনেটরি একটা টার্ম। এই টার্মের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এরিয়া কিন্তু তোমাকে জানতে হবে। নদীর ক্ষেত্রে একটা এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া তোমার জানা প্রয়োজন হবে, এবং সাথে সাথে হচ্ছে ভেলোসিটিটাকে মেজার করতে হবে। এবং আমরা যখন পরবর্তীতে তোমাদের ভেতরে অনেকে আসলে কিছু আলাদা স্কিল ডেভেলপ করার চেষ্টা করো, এবং সবসময় এটা প্রয়োজন হয় না। যেমন তোমরা যখন এই 3-2 পরীক্ষা দিয়ে 4-1-এ স্টাডিটা শুরু করবে, তখন আমাদের সিভিল ডিপার্টমেন্টের কোর্স অনুযায়ী আমরা এখানে গিয়ে দেখবো যে একটা সুযোগ আছে নিজেদেরকে একটু অ্যাডভান্স লেভেলের একটা টেকনোলজি সম্পর্কে জানা, এবং তখন দেখা যায় যে আমরা নিউমেরিক্যাল মডেলের সাহায্য নেই। হ্যাঁ, এখন নিউমেরিক্যাল মডেল যখন সাহায্য নেই, সেক্ষেত্রে দেখা যায় যে ভেলোসিটি মেজার করে নিয়ে আসলে আমার এরিয়া জানা আছে, আমি ক্যালকুলেট করে থাকি। এছাড়া খুব সহজভাবে হচ্ছে কিউ ইকুয়াল টু এ ভি, এটা দিয়ে তুমি আসলে ওপেন চ্যানেল স্টাডি তো করেছোই, এবং এর আগে ফ্লুইড মেকানিক্সেও তুমি এরিয়া জানলে ভেলোসিটির সাথে মাল্টিপল করে ফ্লোর মানটা মেজার করেছো। ডাইলুশন টেকনিকের ক্ষেত্রে, আচ্ছা, এরিয়া ভেলোসিটি মেথড যেটা, সেই মেথডের ক্ষেত্রে তোমাকে ভেলোসিটি মেজার করার একটা ইনস্ট্রুমেন্ট দরকার হবে। ডাইলুশন টেকনিকের ক্ষেত্রে তোমার কাছে যেটা হবে যে তুমি একটা জায়গাতে কিছু পরিমাণে কালার কালার ওখানে কি বলা হয়, রং ঢেলে দিচ্ছ। হ্যাঁ, রংটা কত দূর পর্যন্ত যাচ্ছে সেই তার ছড়ায় যাওয়ার যে অংশটুকু, তার উপরে ভিত্তি করে তুমি ওখানকার ভেলোসিটি মেজার করবে। খুব চমৎকার একটা পদ্ধতি, কিন্তু এটা সবসময় প্রয়োজন হয় না, কারণ হচ্ছে এটার জন্য এটা সাধারণত রিমোট যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এটা আমরা অ্যাপ্লাই করে থাকি। ইলেকট্রোম্যাগনেটিক মেথড এবং ইলেকট্রোম্যাগনেটিক মেথড এর থেকে এখন আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আল্ট্রাসনিক যে মেথডটা, সেই মেথডের সাহায্যে স্টিমের ফ্লোটা মেজার করা হয়। এছাড়া তোমরা ওয়্যার বা ফ্লুম বা গেটেড স্ট্রাকচারের উপরে থেকে ওই যে যেমন ধরো একটা ভি নচ হলে তার উপর থেকে কতটুকু হাইটে পানি যাচ্ছে, তুমি সেক্ষেত্রে নচের ইকুয়েশনটা ব্যবহার করে কিউ এর মানটা বের করতে পারো। এছাড়া আছে স্লোপ এরিয়া মেথড। আমরা যেটা করি স্টেজ মেজারমেন্টের ক্ষেত্রে, স্টাফ গেজ থাকবে এবং ওয়্যার গেজ থাকবে। অটোমেটিক এই স্টেজ রেকর্ডার, সেটা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট জায়গাগুলোতে বাংলাদেশে, যদি ধরা বলা হয় কর্ণফুলীতে কোথায় আছে, কর্ণফুলীতে কাছাকাছি জায়গাটার নাম হচ্ছে চিতমরম। এটা হচ্ছে বান্দরবনের দিকে, মানে বান্দরবনের দিকে ঠিক না, নদীটা পার হলে আমরা বান্দরবনের রাস্তা পাই। চিতমরম যে জায়গাটা আছে, ওখানে একটা অটোমেটিক স্টেজ রেকর্ডার আছে। ফ্লোট গেজ রেকর্ডার, এটা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। এখানে কনসেপ্টটা অনেকখানি যে তুমি যদি ওই একটা ককশিট পানিতে ভাসিয়ে দাও, তার দূরত্ব কতটুকু যাচ্ছে সেই কনসেপ্টটা নিয়েই এটার অবস্থান। বাবল গেজ রেকর্ডার একদম নিচে যেখানে দেখতে পাচ্ছ, এখানকার আসলে তোমার সেই প্রেশার যে পয়েন্টটা আছে, এখান থেকে এয়ার অথবা গ্যাস দেওয়া হয়, এবং এই গ্যাস সার্কুলেশন হচ্ছে তার কতটুকু দূরত্ব
জুড়ে এই গ্যাসের উপস্থিতি আছে তার উপরে ভিত্তি করে ওয়াটারের লেভেলটাকে মেজার করা হয়। বাবল গেজের পরে আমরা ওই প্রশ্নটার একটু উত্তর খোঁজার চেষ্টা করব যে ফ্লো ম্যাক্সিমাম কোথায় পাবো। আমরা যখন কিউ বের করতে চাই এভাবে পাতা দিয়ে আমরা প্রকাশ করে থাকি একটা ওয়াটার শেডকে, এবং ওয়াটার শেডের ক্ষেত্রে আমরা তার এরিয়াটা আমাদের জানা আছে, এবং সেখান থেকে পানির প্রবাহ বা ভেলোসিটিটা দিয়ে আমরা ক্রস সেকশনাল এরিয়া এবং ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে কিউ এর মান পাবো। অ্যাভারেজ ভেলোসিটি যখন এটা একটা ইউনিফর্ম ক্রস সেকশন হয় তার মাঝ বরাবর আমরা অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ভেলোসিটি আসলে মেজার করবো কি করে। আমি আসলে খুব মিস করি এই সমস্ত সময় যে আমাদের আসলে ভেলোসিটি মেজার করার জন্য খুব চমৎকার একটা কারেন্ট মিটার আছে, এবং কারেন্ট মিটার শোনার সাথে সাথে অনেক ধরনের চিন্তা হয়। এখানে আসলে তোমার কাপ টাইপের একটা শেপ থাকে, এবং যে শেপটা বারবার ঘুরে কতবার ঘুরছে এটা তো একটা লেজের মতো, এবং এখানে যে ফানেল যেটা বলা হচ্ছে যে ফানেল গুলো ভার্টিক্যাল এক্সিস বরাবর ঘুরতে পারে। এই যে ফানেল গুলো পানির ভেতরে যখন যাবে এবং নিচে একটা ওয়েট আছে, তার যতবার ঘুরবে তার উপরে ভিত্তি করে আমরা এখানে ভেলোসিটিটা মেজার করবো, এবং এই রেগুলেশনটা কতবার হচ্ছে সেটা মিটারে আমরা বের করে নিব। রেগুলেশনটাকে এন দিয়ে প্রকাশ করব, এবং আমার কাছ থেকে এই স্লোপ যেটা এর মানটা আমার জেনে নিতে হবে, এবং যতখানি ইন্টারসেপ্ট আছে বি এর মানটুকু, সেই বি এর মানটুকু নিয়ে আমরা এ এন প্লাস বি এটাকে আমরা দিয়ে ভেলোসিটিটা মেজার করবো আর কি। আমি একটু দেখানোর চেষ্টা করছি এই ইনস্ট্রুমেন্ট আসলে দেখতে কেমন হয়। আমাদের কাছে যে ইনস্ট্রুমেন্ট আমাদের সিভিল ডিপার্টমেন্টে যেটা আছে ওটাতে এরকম বড় স্টিক দিয়ে আমরা করি না। আমরা করলে সেটা পুরো ইনস্ট্রুমেন্টটাকে একটা কেবল বা তারের সাহায্যে নামিয়ে দিতে পারি, অনেক সময় এরকম স্টিক দিয়েও করে। তো এখানে যে কাজটা করছেন উনি সেটা হচ্ছে পুরো নদীর ক্রস সেকশন বরাবর একটা সুতা বেঁধে নেওয়া আছে, এবং এই সুতাটা বেঁধে নেওয়ার পরে তাহলে নদীর ক্রস সেকশন বরাবর আমরা ভেলোসিটি মেজার করবো। এখন দেখো আমাদের কিন্তু মাথায় ওটা সেট হয়ে আছে যে মাঝ বরাবর সর্বোচ্চ ভেলোসিটি পাবো। এখন মাঝ বরাবর সর্বোচ্চ ভেলোসিটি পেতে হলে নদীর আসলে কতখানি চওড়া বা উইথ কতটুকু সেখানে আমরা কারেন্ট মিটারটাকে প্লেস করব। এখানে যে কন্ট্রোল গুলো ড্র করা হয়েছে এই কন্ট্রোল গুলোতে দেখো যে কাজটা করা হয়েছে যে এখানে আমি যেখানে কার্সরটা রেখেছি এখানে তোমার আর প্রথমে কারেন্ট মিটার দিয়ে প্লেস করে তাকে ভিন্ন ভিন্ন উচ্চতায় তার ভেলোসিটিটা প্রকাশ করা হয়েছে। এখন তোমার মেজারমেন্টে এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটিটা তুমি আগে থেকে জানো যে মাঝ বরাবর হবে, তারপরেও নদী কতটুকু চওড়া তার উপরে ভিত্তি করে আমরা এখানে ভাগ ভাগ করেও নিয়ে থাকি। অনেক সময় আমার যে ইনস্ট্রুমেন্ট আছে তার কিন্তু পেরিফেরি অনেকখানি, হ্যাঁ, সে পুরো পুরো উইথ জুড়েই তার ডাটা কালেকশন করতে পারে। আমি জানি না আমি কতটুকু সফল হব, তবে তোমাদেরকে আমি একটা ইনস্ট্রুমেন্ট দেখাতে পারবো, যেটা হচ্ছে যে আমার একটা রিসার্চের প্রজেক্টের কারণে একটা ইনস্ট্রুমেন্ট কিনেছিলাম। এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ফিশ ফাইন্ডার। ফিশ ফাইন্ডার এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে সাধারণত যদি খুব বুদ্ধিমান জেলে হয় সে এই ফিশ ফাইন্ডার দিয়ে মাছের গতিবিধি রক্ষা করবে। সেই ফিশ ফাইন্ডারটা দিয়ে আমরা রীতিমতো তাহলে বুঝতে পারছো যে আমাদের হাইড্রোলজি আমরা পড়ছি, আমাদের এই পানির ফ্লোটা দেখতে হবে। হাইড্রোলজির একটা সেগমেন্ট হচ্ছে অনেক পানি হবে এবং সেখান থেকে কি বলা যায় ফ্লাড হবে, এবং কম পানি হবে। কম পানির ক্ষেত্রে কতটুকু কম পানি হবে সেটাও আমরা এই ধরনের স্ট্রিম ভেলোসিটি ড্র করে সেখান থেকে আমরা পয়েন্ট আউট করতে পারি যে স্ট্রিমের প্রোফাইলটা কত।
ওকে, আমাদের এখানে একটা খুব চমৎকার বিষয় বলে দেওয়া আছে। আমরা প্রায় বুঝতে পারি না যে কতটুকু উচ্চতায় আমাদের ভেলোসিটিটা নিলে সেখান থেকে আমরা সেই অ্যাভারেজ ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারি। এবং আমাদের এটা পয়েন্ট, টোটাল হাইটটাকে যদি এইচ বলে থাকি, আমরা হচ্ছে এখানে ভিন্ন ভিন্ন উচ্চতায় একবার করে মেজারটা নিব। তাহলে প্রথম যে মেজারমেন্ট, আমাদের উচ্চতা হচ্ছে এইচ হাইট, তার 20% হাইটে আমার একবার আর কারেন্ট মিটার দিয়ে ভেলোসিটিটাকে মেজার করে নিচ্ছি। 0.6 যে ডেপথ, সেই 0.6 ডেপথ বরাবর কারেন্ট মিটার দিয়ে ডেপথটা মেজার করে নিচ্ছি এবং 0.8 এইচ দিয়ে মেজার করছি। আমাদের এই অবস্থানে তোমার কাছে যদি খুব ভালো ফ্যাসিলিটি না থাকে, তখন এটা আসলে এক একটা স্ট্যান্ডার্ডে এক এক রকম আছে। তবে খুব মানে হিউজ ডাটা নেওয়া, অনেকগুলো ক্রস সেকশনে নিতে হবে, সেক্ষেত্রে তোমার হয়তো বা অত বাজেট নাই, তুমি ফিল্ডে কাজ করবে। তো সেক্ষেত্রে যেটা করা হয়, সেক্ষেত্রে 0.6 যে 6H ডেপথে ডাটা একবার নেওয়া হয়। এবং এখানে কিছু থাম্ব রুল আছে যে 2.5 এর থেকে যদি বেশি হয় তাহলে এটাকে আমরা 2 পয়েন্ট মেথড বলি। 0.2H এবং 0.8H দুটোকে অ্যাভারেজ করে আমরা বলতে পারি যে ভেলোসিটিটা কত। আমাদের কাছে একটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড খুব চমৎকার ভাবে এটাকে প্রকাশ করেছে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডে প্রকাশ করার স্টাইলটা এরকমের, 5 পয়েন্ট মেথডও ওদের আছে। সেক্ষেত্রে সারফেসে একবার নেয়, এগুলোর সাথে আবার 0.4-এও নেয়, আর তলদেশে নেয়। তো এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড যে 0.2 এবং 0.8 এর অ্যাভারেজ করে নেওয়া। আরেকটা আমি দেখাচ্ছি, যেখানে 2.5 থেকে কম হবে, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র 0.6 ডেপথেও নিতে পারো। তবে তুমি তোমার স্যাটিসফ্যাকশনের জন্য 0.2 এবং 0.8-এও নিতে গেলে এটা কোনো এটা বরং তোমাকে একটা ভালো কনফিডেন্স দিবে তোমার টাকার উপরে। তাহলে আমরা হচ্ছে এই ছবিটা একটু খেয়াল করবে। এখানে হচ্ছে পুরো ক্রস সেকশনটাকে 1 থেকে n সংখ্যক পর্যন্ত ক্রস সেকশনটা আছে। এবং এই n সংখ্যক পর্যন্ত ক্রস সেকশন গুলোতে, যেমন 1 নাম্বার পয়েন্টে ডি এর মানটা কি আমরা দেখতে পাচ্ছি যে ডি কতটুকু আছে 1 নাম্বার পয়েন্টে? এটা আমাকে একটু হেল্প করতে পারবে যে ডি এর 1 নাম্বার পয়েন্টে ডেপথের মান কত? তোমরা কি শুনতে পাচ্ছ? খুবই কঠিন। হ্যাঁ, হ্যাঁ প্লিজ। 1 নাম্বার পয়েন্টে ডেপথের মান কতটুকু? আমরা কিন্তু ওই যে নীল লাইনের নিচে হচ্ছে আমাদের ডেপথটা ক্যালকুলেট করছি, ঠিক আছে? আমরা 1 থেকে n সংখ্যক পর্যন্ত আমাদের পুরো স্ট্রিমটাকে ভাগ 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 করে নিয়েছি। হ্যাঁ, তাহলে 1 নাম্বার পয়েন্টে ডেপথের মান কি আমরা দেখতে পাচ্ছি? 0 ডেপথ। কিন্তু 1 নাম্বার পয়েন্টে কি উইডথ আছে কিনা? 1 নাম্বার পয়েন্টে কি উইডথ আছে কিনা? তাহলে আমাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই যে অংশগুলো যে আমরা দেখার চেষ্টা করছি, এখানে আমরা যদি ভাগ ভাগ করে নিই, তাহলে একটা নির্দিষ্ট বাম দিক থেকে আমরা শুরু করেছি। ইনিশিয়াল যে পয়েন্টটা আছে সেখান থেকে কতটুকু দূরত্বে আমার 1 নাম্বার পয়েন্ট আছে, কতটুকু দূরত্বে আমার 2 নাম্বার পয়েন্ট আছে, কতটুকু দূরত্বে আমার 3 নাম্বার পয়েন্ট আছে। এভাবে আমরা 6 নাম্বার পয়েন্ট পর্যন্তকে আইডেন্টিফাই করলাম। এখন দেখো, আমার কাছে যে ডেপথ বের করতে হবে, তাহলে
1 নাম্বার পয়েন্ট থেকে 2 নাম্বার পয়েন্ট বরাবর কতটুকু দূরত্ব আমরা B1 B2 পাচ্ছি, এবং সেই B2 রেসপেক্টে আমার কাছে যে D1 আছে সেই ডেপথ আমি মেজার করে নিব। একইভাবে D3 D4 এভাবে আমি মেজার করে নিব। আমাকে এখানে যে ইকুয়েশনটা আমার খাতায় একটু লিখে রাখতে হবে সেটা হচ্ছে, আমি কিন্তু জানি এরিয়া গুণ ভেলোসিটি, এটা যদি আমার জানা থাকে তাহলে আমি কিউ এর মানটা বের করতে পারবো। এখন এরিয়া আমি কিভাবে বের করব? আমি যখন এই যে B1 এবং B2 এবং D2 খেয়াল করছি, আসলে আমি এটাকে এই 4 নাম্বারটাই খুব সুন্দর করে আর কি কালার করে দেওয়া আছে, 4 নাম্বারটাতেই দেখো। তাহলে 4 নাম্বার যে অবস্থানটা আছে সেই অবস্থান থেকে এটাকে আমরা বলছি মিড সেকশন। তাহলে 4 নাম্বারের যে মাঝামাঝি অবস্থান আছে সেই 4 নাম্বারের যে অবস্থান আছে এবং 5 নাম্বারের যে অবস্থান আছে, আমার সেই 5 নাম্বার অবস্থান, এবং আরেকটা আমরা কি বের করছি 3 নাম্বার। তাহলে 4 নাম্বার যে অবস্থানটাকে বের করতে চাই এটাকে আমরা মিড সেকশন, তাহলে কোন দুটো সেকশনের মাঝামাঝি হবে। তাহলে 3 এবং 5 এর মাঝামাঝি যে অংশটুকু আছে সেটুকু দিয়ে আমরা ডেপথ D4 কে দিয়ে মাল্টিপ্লাই করলে ওর জন্য এরিয়াটা পাবো। এই বিষয়টা একটু কেয়ারফুলি দেখতে হবে, কারণ আমি বলেছি যে আমি মিড সেকশন এবং মিন সেকশন দুটো আলাদা আলাদা ভাবে প্রকাশ করব। তাহলে এখানে যে জিনিসটা প্রকাশ করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে 4 নাম্বার এবং 5 নাম্বার এবং 3 নাম্বারের মাধ্যমে 4 নাম্বার বের করে তাকে আমরা ভেলোসিটি এক্স্যাক্টলি 4 নাম্বার পয়েন্টে যতটুকু ভেলোসিটি পাচ্ছি তাকে দিয়ে মাল্টিপ্লাই করলে আমি Q4 পাবো। এভাবে আমার কাছে যতগুলো কিউ আছে প্রত্যেকটা মিড সেকশনের জন্য সেই কিউ গুলোকে সাম আপ করলে এই ক্রস সেকশন থেকে কতখানি স্টিম ফ্লো হচ্ছে সেটা আমি কম্পিউট করতে পারবো। এখন একটু খেয়াল করবে, আমি মিড সেকশনটাকে দেখালাম, এখন একটু খেয়াল করবে। তাহলে আমরা কি 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 বিষয়টা এখানে আমার কাছে মেসেজটা ছিল যে আমি যদি আই নাম্বার এর জন্য ডিসচার্জ বের করতে চাই, তাহলে আই নাম্বারের ডেপথ এবং ভেলোসিটি আমাকে মনে রাখতে হবে। আর কি করতে হবে, I+1 ওই যেমন 5 নাম্বার বললাম, এবং I-1 যেটাকে আমরা 3 নাম্বার বললাম, এই দুটোর অ্যাভারেজ থেকে আমি বের করব যে কিভাবে ফ্লোটা এখান থেকে পাস হচ্ছে। ওকে, মিড সেকশন। মেইন সেকশনের ক্ষেত্রে কি হবে, মেইন সেকশনে আমার স্ট্রিপ গুলোকে প্রত্যেকটা একই মাপে নিব আমি। ওই ধরো আমার এটা টোটাল 70 মিটার আছে, আমি 10 মিটার করে করে এটাকে ভাগ করে নিলাম। তাহলে 7টা ভাগে ভাগ করলাম। এই যে 10টা ভাগে ভাগ করলাম এটার নাম হচ্ছে মিন সেকশন। তাহলে আমি যদি বের করতে চাই এটার জন্য ফ্লো একটা স্ট্রিপের জন্য, তাহলে আমার আগের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে এটার পার্থক্যটা কি হবে, এবং এখানে তো ওই যে যেখানে সেকশনটা শেষ হচ্ছে সেখানে তার D1, যেখানে সেকশনটা শেষ হচ্ছে তার D2, এভাবে করে ভাগ ভাগ করে আমার কাছে আছে। তাহলে এখানে মূলত অ্যাভারেজ অফ ডেপথ, তাহলে আমি যদি DM এর জন্য বা D1 এর ডি মিন সেকশন ভ্যালু বা মিন ডেপথ বের করতে চাই, তাহলে মিন ডেপথ আমার কাছে বের করার জন্য কি উপায় আছে এখানে। মিন ডেপথ আমি তো এটাকে m সংখ্যক ভাগ ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, আমি 3 নাম্বারটাকে m দিয়ে ডিনোট করেছি, তাহলে একটু বোঝার জন্য সুবিধা হবে। তাহলে আমি 3 নাম্বারের জন্য বের করতে চাই, তাহলে 3 নাম্বার জন্য যদি বের করতে চাই আমার কাছে 3 নাম্বারের আগে কি আছে 2 নাম্বার, 2 আর 3 এর মাঝামাঝি যে অংশটুকু আছে তার দ্বারা কি ফ্লো প্রবাহিত হচ্ছে সেটাকে আমি বের করবো। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে আমি ডিএম টাকে বের করার চেষ্টা করবো এবং একই সাথে ভিএম ও বের করবো। তাহলে আমি এই যে 3 নাম্বারের যে স্ট্রিপটা আছে 3 নাম্বার স্ট্রিপ, তাহলে 1 নাম্বার স্ট্রিপ, 2 নাম্বার স্ট্রিপ, 3 নাম্বার স্ট্রিপের জন্য আমার
বি এর মান সমান, এটাকে করলাম। ডেপথ হচ্ছে D2 এবং D3, এটার অ্যাভারেজ করলাম। একই সাথে D2 তে যে ভেলোসিটি এবং D3 তে যে ভেলোসিটি, দুটোকে অ্যাভারেজ করলাম। অ্যাভারেজ করে এটা থেকে আমি কি পেলাম, ডি এবং এম পাওয়ার পরে বি তো আমার কাছে সেম আছে, যেটাকে মাল্টিপল করলে আমি কিউ এর মানটা পাবো। এটা আমার কাছে মিন সেকশন হলো। তাহলে আমার কাছে এখন একটা প্রবলেম এখানে দিয়ে দেওয়া আছে, প্রবলেমটা একটু চেক করে আমাকে একটু হেল্প করতে হবে যে এখানে তোমাদের কোনো অবজারভেশন আছে কিনা। তোমাদের কোনো অবজারভেশন না থাকলে এখানে ক্লাসটা শেষ করে দিব। ম্যাডাম অবজারভেশনটা ম্যাডাম মানে কই করব ম্যাডাম, মানে আচ্ছা, প্রবলেমে নাকি হ্যাঁ বুঝতেছি হ্যাঁ, না। এই প্রবলেমে যে ডাটা আছে, ডাটা দিয়ে কি বোঝা যাচ্ছে? ম্যাডাম এটা আসলে যে মিড সেকশনের ডাটা এরকম মনে হচ্ছে আর কি। মিড সেকশনে কেন মনে হচ্ছে বলো তো? কজ ম্যাডাম ডিস্টেন্স ফ্রম 1/8, ম্যাডাম এখানে একটা পার্টিকুলার স্ট্রিপের উইডথ দেওয়া নাই ম্যাডাম, একটা পার্টিকুলার কর্নার থেকে দেওয়া আছে ম্যাডাম, এরকম মনে হচ্ছে। আচ্ছা, আর কি কি অবজারভেশন আছে? রেদওয়ান, হ্যাঁ হ্যাঁ, রেদওয়ান আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে কথা বলবো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এখানে আমার কাছে একটু বলো যে এখানে আমরা কি কি টাকা পাচ্ছি। আমরা হচ্ছে আমরা কি ওই ক্রস সেকশনটা ড্র করতে পারবো? খাতার ভিতরে ক্রস সেকশনটা প্লিজ একটু ড্র করো, এবং একটু খেয়াল করে দেখো সর্বোচ্চ ডেপথ কোথায় বলে দেওয়া আছে। তাহলে আমি একটা কাজ, এই ডাটা দেখে তো মনে হয় এর থেকে অনেক কঠিন কঠিন প্রবলেম করেছো তোমরা। এই ডাটাগুলো একটু তোমাদের খাতায় ট্রান্সফার করে নিলে বোধহয় সহজ হবে। তাহলে একটা একটা ক্রস সেকশন হবে, সেটা প্রথম পয়েন্ট থেকে 3 মিটার দূরত্বে, তারপরে 6 মিটার, এভাবে করে দূরত্বটা একটু আইডেন্টিফাই করে ছবিটা খাতার ভিতরে একটু ড্র করো। আচ্ছা, আমি যে অবজারভেশনের কথা বলেছিলাম তোমাদের কাছ থেকে, যেটা মানে আমি এক্সপেক্ট করি, তোমরা কি খেয়াল করেছো যে 3 নাম্বার এবং 21 নাম্বারের ক্ষেত্রে 0.6 ডেপথে আছে, তাই না? জি ম্যাডাম। কারণটা কি? কজ ম্যাডাম এখানে সম্ভবত ম্যাডাম ডেপথ আসলে খুব কম, এর জন্য একটা পার্টিকুলার মাঝখানে একটা ডেপথ ধরলেই হয়ে যাচ্ছে, আর এগুলা যেখানে ডেপথ শ্যালো বেশি ওয়াটার, সেখানে। শ্যালো ওয়াটার মানে জি ম্যাডাম। ওয়াটার ডেপটা খুবই শ্যালো, তাই তো? জি। যে আমরা যেখানে আর কি হাইয়েস্ট 9 পাচ্ছি, এর পরের পয়েন্টেই আমরা গিয়ে পাচ্ছি হচ্ছে 3.3। তাহলে এটা একটা অবজারভেশন আমাদের, হ্যাঁ। তাহলে আমাদের কাছে আমাদেরকে বুঝতে হচ্ছে যে এটাকে যখন ডিসচার্জ কমপ্লিট করতে হবে, 0.2 এবং 0.8 এর জন্য যে ভেলোসিটি গুলো পাওয়া যাবে সেগুলোর অ্যাভারেজ করে নিতে হবে, তাই না? তাহলে আমাদের আসলে কতগুলো স্ট্রিপ আছে, টোটাল কতগুলো স্ট্রিপ হবে?
ম্যাডাম 60টা। 7টা স্ট্রিপ হবে। তাহলে প্রথম দুটো স্ট্রিপে আমরা কি করব, 3 নাম্বার এবং যেটা 3 মিটার এবং 21 মিটারে আছে, দুটো স্ট্রিপে আমাদের জন্য অলরেডি 0.6 করে 6 ডেপটা আছে। সুতরাং আমাদের এই রেগুলেশন এবং সেকেন্ড এই দুটোকে, রেগুলেশন যেটা এন আছে, এন এর মানটা এখানে বসিয়ে দিব, তাহলে ভেলোসিটি পাবো। এন এর মানটা বসানোর ক্ষেত্রে আমাকে আরেকটু কেয়ারফুল হতে হবে যে এন এর মানটা বের করতে হবে রেগুলেশন পার সেকেন্ডে। এখানে শুধুমাত্র রেগুলেশনের কথা বলে দেওয়া আছে। হ্যাঁ, তুমি যখন আর কি কারেন্ট মিটার দিয়ে স্টাডি করবে তখন তুমি হচ্ছে আম, আহ, এক 1 মিনিট ধরে হয়তো তুমি এটা চেক করতে পারো। অনেক সময় দেখা যায় যে 1 মিনিট ধরে চেক না করেও ওই যতগুলো রেগুলেশন হয়েছে ওই রেগুলেশনটা কাউন্ট করা হয়। ওয়াইজ হচ্ছে তুমি যদি একা যদি এটা নিয়ে হ্যান্ডেল করো তাহলে তুমি বেটার হচ্ছে যে 1 মিনিট পরে পর্যন্ত তুমি দেখা ভালো। আর যদি তোমার সাথে হেল্পিং কেউ থাকে সেক্ষেত্রে তুমি একজন রেগুলেশন কাউন্ট করছে আর একজন হচ্ছে সেকেন্ড সময়টাকে কাউন্ট করছে। 12 হওয়ার সাথে সাথে ও হচ্ছে রিড করলে ও বললো যে 50 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 50 সেকেন্ড করে করে আছে। তাহলে আমাদেরকে এখানে একটু কেয়ারফুলি এন এর মানটা রেগুলেশন পার সেকেন্ড, তো তাহলে 12 ভাগ হচ্ছে 50 এটা করে নিতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা টোটাল 7টা স্ট্রিপ থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে বি এর মান হচ্ছে 3 মিটার। এখন তোমরা কি আমার এই কথা দিয়ে কোনোভাবে এরকম চিন্তা করলে কিনা একটুখানি ক্লিয়ার করি। আগে একটা দেখালাম যেটাকে মিড সেকশন বলছি, পরে আরেকটাকে দেখালাম যেটাকে মিন সেকশন বলছি। তোমরা কি আমার কথা দিয়ে কোনোভাবে প্রভাবিত হলে যে মিন সেকশন মানে বি এর মিন সেকশন আমরা প্রেফার করি বি এর মানটাকে আহ, আহ, সমান রাখার জন্য। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এই যে প্রবলেমটা, এই প্রবলেমে মিন সেকশন মিড সেকশন দুই পদ্ধতিতেই কিন্তু প্রবলেমটা আমরা সলভ করতে পারবো, তাই না? আমরা স্ট্রিপের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট থেকে 3 মিটার 3 মিটার এভাবে যেমন ব্যাখ্যা করতে পারছি, সেক্ষেত্রে একটা স্ট্রিপের মিড থেকে আরেকটা স্ট্রিপের মিড পর্যন্ত দূরত্বকেও 3 মিটার করতে পারি। সুতরাং মিন সেকশন মিড সেকশন এটা এক্সামে যদি কোনোভাবে কোশ্চেনে লেখাই থাকে যে ওই মেথড ফলো করো, তাহলে সেই নির্দিষ্ট মেথডটা ফলো করতে হবে। আর যদি তোমাকে বলে না দেওয়া থাকে তাহলে তুমি যে কোনোটাই ফলো করতে পারো। ওকে, আমাদের হচ্ছে 5টা স্ট্রিপ, তাই তো? এবং প্রত্যেকটা স্ট্রিপের ডেপথ ভিন্ন হবে, কিন্তু উইডথ এর মান হচ্ছে 3 মিটার করে। তাহলে আমরা প্রথম যেটা 3 মিটার দূরে আছে এবং ডেপথের মান 1.4 মিটার, সেখানে আমরা ভেলোসিটির মান কত পাচ্ছি? ভেলোসিটির মানটা কত পাচ্ছি? ম্যাডাম 0.122 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এক্সিলেন্ট। তার এগেইনস্টে আমরা ইয়ের মানটা কত পাবো, ডিসচার্জের মানটা কতটুকু পাবো? ম্যাডাম আমরা আসলে কোন পদ্ধতিতে করতেছি? আমরা এখানের জন্য আমাদের কাছে বি এর মান তো বলে দেওয়া আছে 3 মিটার, তাই না? ডি এর মান কত আছে? ম্যাডাম আমরা যদি আসলে ওই মেইন সেকশনে করি তাহলে তো ম্যাডাম দুইটা স্ট্রিপ একটা অ্যাভারেজ করতে হবে সেক্ষেত্রে। অ্যাভারেজ করলে কত হবে? তাহলে আমাদের ইকুয়েশন সবার জন্যই হচ্ছে এরকম ভেলোসিটি, তাই তো? তাহলে এখানকার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটির জন্য 0.3 ইন্টু এন এর মান। এন এর মান হবে 12 ভাগ হচ্ছে 50, এটা করলাম প্লাস হচ্ছে 0.05, তাই তো?
তোমার সাথে কি আমার মিলেছে? ওকে, তাহলে আমি এখন হচ্ছে এখানে ডি এর মান কত আছে আমার? 1.4। তাহলে প্রথম স্ট্রিপের জন্য আমি এটা সিম্পলি ডি এর মান 1.4 কে মাল্টিপ্লাই করলে কত হবে? তাহলে আমার কাছে এখানকার দূরত্ব কতটুকু আছে? দূরত্ব আছে হচ্ছে 1.4, আর হচ্ছে বি এর মান, তাহলে হচ্ছে বি বি এবং হচ্ছে আমার যে ভেলোসিটিটা আসলো, এখানে অবশ্যই একটু বলে রাখি, এটাই হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি, তাই তো? অ্যাভারেজ ভেলোসিটিটার যে ইকুয়েশন আমাদেরকে বলে দেওয়া আছে, সবসময় ইকুয়েশনটি বলে দেওয়া থাকবে এরকম না, তবে কারেন্ট মিটারের জন্য আমরা একটা ইকুয়েশন ড্রাইভ করে থাকি। তাহলে আমার কাছে এই দুটোর ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি ইনটু 3, কিন্তু এখানে কত জন আছে আমাদের? ওকে, 0.5124। ওকে, তাহলে আমরা একই সাথে এখান থেকে নেক্সট অংশটায় যাচ্ছি। নেক্সট অংশটায় যেতে হলে আমাকে 0.2, 0.8 এই ভেলোসিটিটাকে বের করতে হবে। 2 পয়েন্ট যেহেতু আছে, 2 পয়েন্ট মানেই তো হচ্ছে আমাকে দুটো ভেলোসিটি অ্যাভারেজ করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি প্রথম যে ইকুয়েশনটা ড্রাইভ করছি সেটা হচ্ছে 0.3 ইন্টু এন এর মান বের করবো। এন এর মান হচ্ছে 0.2 জন্য ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে আমি যদি এটা জানতে পারি, প্লাস হচ্ছে 0.05, এটা আমার শুধুমাত্র ইয়ে করলাম না কেন? তাহলে আমার একটা ভেলোসিটি এটা বের হলো, তাই তো? তাহলে একটা ভেলোসিটি বের হলে তো আপনার হবে না, আমাকে হচ্ছে এটার সাথে আরেকটা ভেলোসিটি আমার প্রয়োজন, সেটা হচ্ছে 0.3 ইন্টু 0.3 ইন্টু এখানে কে ছিল? রেগুলেশন 6। তাহলে এর সাথে আমাকে আরো অ্যাড করে নিতে হবে 0.5, তাহলে প্লাস হচ্ছে 0.05 একসাথে করলাম। তাহলে আমার পুরো জিনিসটাকে যখন ক্যালকুলেট করছি, তোমাদের সাথে কি আমার এই ভেলোসিটিটা মিলেছে? এখানে ভেলোসিটিটা কত একটু দেখো তো। এই ভেলোসিটিটা কত? আমার কাছে এখানে এই ভেলোসিটিটা একটু তোমাদের সাথে যদি আমি এটাকে নিয়ে 0.2 এবং 0.8 এর জন্য একটু ক্লিয়ার করে নেই।
তাহলে এখানে আমার জন্য দুটো রেগুলেশনের আমি সেটা অ্যাভারেজ করে নিলে বোধহয় ভালো হতো। রেগুলেশন একটা আছে 38 এবং আরেকটা আছে হচ্ছে আমার কত 23, তাই তো? তাহলে এই 23 এবং 38 এই দুটোর জন্য আলাদা আলাদা ভাবে ভেলোসিটি কোথায় বের করে নিয়ে তারপরে আমি যদি এটা করে দিতাম তাহলে কোথায় তোমাদের জন্য এই জিনিসটা বোঝা সহজ হতো। তাহলে আমি প্রথম যে অংশটুকু করছি এটাকে একটু খেয়াল করো। প্রথম অংশটুকুকে আমি নিয়ে কত পাচ্ছি, প্রথম অংশটুকুকে নিয়ে আমি আমি একটু এখানে আরেকটা যে ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, আমার এটা হচ্ছে 0.2 জন্য এটা বের হয়েছে, ঠিক আছে? আমি দুইটা আলাদা সেল করছি একটু তোমাদের বোঝার জন্য। তাহলে প্রথম যে অংশটুকু নিয়েছি সেটা হচ্ছে 0.2 এর জন্য। 0.2 2D তে ডেপথে ভেলোসিটি কত? তাহলে ভেলোসিটি 0.2D। একইভাবে আমি হচ্ছে 0.8 এর জন্য করবো। তাহলে 0.8 এর জন্য সিম্পলি হচ্ছে 0.3 ইন্টু রেগুলেশন ভাগ যে সেকেন্ডটা বলে দেওয়া আছে। আমি এখানে আসলে একটু লেম্যান স্টাইলে এটাকে ক্যালকুলেশন গুলো তো করছি, এই ফর্মুলা যাতে একবার লেখাতেই হয়ে যায় সেজন্য অনেক সময় এতগুলো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে আমার এই দুটো অংশের ভেতরে ভেলোসিটির পরিমাণ 23 23 এবং 6 ছিল, তাই তো? 23 এবং 6 এর জন্য যে সময় আছে সেই সময়ের ক্ষেত্রে ভেলোসিটির পরিমাণটুকু কতটুকু সেটা আমরা দেখছি। তাহলে এর ক্ষেত্রে যে দুটো ভেলোসিটি আমরা পেলাম না, একটা হচ্ছে 0.269 আরেকটা হচ্ছে 1.2। তাহলে আমার এটা হচ্ছে 0.8 এ, তাই তো? তাহলে আমার জন্য অ্যাভারেজ ভেলোসিটি হবে, আমার জন্য সিম্পলি অ্যাভারেজ ভেলোসিটি হবে এটার সাথে। হ্যাঁ, কারো কি কোনো কোয়ারি আছে? হ্যাঁ, হ্যাঁ বলো। এটাই তো নাকি? ঠিক আছে তো? হ্যাঁ, বুঝি না, আবার বলো। প্রথমে ম্যাডাম যেটা করছিলেন ব্র্যাকেটটা আমি আসলে তোমাকে শুনতে পাইনি, তুমি কি আরেকবার একটু ম্যাডাম বলবে? ম্যাডাম এটা ঠিক আছে ম্যাডাম, সমস্যা হ্যাঁ, নেই। আচ্ছা। তাহলে আমাদের কাছে এখন এটাতে ভেলোসিটি আছে, তাহলে আমাদের কাছে ডি এর মান কত হবে? এখন বলো ডি এর মান কত হবে? তোমার কাছে ডি এর মান কত দেওয়া আছে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ডি এর মান কত দেওয়া আছে তোমার কাছে? ম্যাডাম ওই যে আপনার এই স্লাইডটা দেখা যাচ্ছে না ম্যাডাম, ডি এর ভ্যালুটা কত দেওয়া আছে। ও, আমি কেন এটা এক্সেলে দেখা ও আচ্ছা আচ্ছা দাঁড়াও। দেখো তো এখন ডি এর মান কত নিব আমরা? ম্যাডাম এই 6 মিটার ডিস্টেন্সের জন্য তো ডি ভ্যালু 3.3। আচ্ছা, আমরা যেন কোন মেথডে কাজ করছি, এখন আমি তোমাকে বলি আমরা কোন মেথডে কাজ করছি। ম্যাডাম আমার মতে আসলে যে মিন মেথডে কাজ করলে এটা সুবিধা হয়, কিন্তু ম্যাডাম ফার্স্ট এরটা কি আমরা এইভাবে করছি? প্রথমটা তো আমাদের আর কোনো অপশন নাই, তাই না? প্রথম ডেপটা আমরা নিয়ে করেছি, হ্যাঁ, প্রথম ডেপটা আমরা এভাবে নিয়ে করেছি। তাহলে আমরা যদি
তাহলে আমাদের ক্ষেত্রে ডি এর মান কত হওয়া উচিত? ম্যাডাম যদি মিন মেথডে কাজ করতে চাই তাহলে ডি এর ভ্যালু 1.4 প্লাস 3.3 ডিভাইড বাই 2 হওয়া উচিত, আর ভি এর ভ্যালুটা এই যে দুটো অ্যাভারেজ ভেলোসিটির আবার হাফ হওয়া উচিত। আচ্ছা, তাহলে আমরা যদি মিড সেকশন মেথডে করি তাহলে কত হবে? যেটা যেটা ডেপথ ওই ডেপথ নিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো, তাই না? মিড সেকশন মেথডে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা তো হচ্ছে যেটা ডেপথ ওটা নিয়ে ক্যালকুলেট করতে পারছি, তাই তো? জি ম্যাডাম। আচ্ছা, আমরা হচ্ছে এখানে এই অংশটুকু সবাই একটু ক্লিয়ার করি যে আমাদের কাছে বি এর মান বলে দেওয়া আছে, এবং বি এর মান ধরে ধরে আমরা এটা কম্পিউট প্রোগ্রেস করব। তাহলে আমাদের কাছে এখন ডি এর মান কি সরাসরি 3.3 নিয়ে করবো কিনা, কারো কি এই পয়েন্টে কোনো ধরনের কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, তাহলে আমাদের ফুল বিষয়টা এখানে হচ্ছে আমরা যদি সিম্পলি ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি আমরা ওই পয়েন্টে যেটা যে ভেলোসিটি পেয়েছি ইনটু আমাদের কাছে ডি এর মান বলে দেওয়া আছে, এবং আমাদের কাছে সব সময়ের জন্য 3 আছে। এত বড় হয়ে গেল? এই এখানে হচ্ছে 7 ম্যাম 0.5 দিয়ে গুণ দিতে হবে। 0.5 কেন কোথায় ছিল আমাদের? ওই যে হাফ দিয়ে গুণ করতে হবে এরিয়ার জন্য। এখানে বলো, মানে আমি কি তোমার সাথে আমার ভ্যালু, আচ্ছা আবার আসো, এটা এটা আমরা যখন ক্যালকুলেট করেছি আমরা তো হচ্ছে ভেলোসিটি দিয়ে ভেলোসিটির সাথে কাজ করেছি, তাই তো? তাহলে আমরা যদি এটা নিয়ে প্রোগ্রেস করি, আমরা হচ্ছে মিড সেকশন মেথডে যদি যাই, তাই তো? ও আচ্ছা, ওই দুটো দুটো বি এর ক্ষেত্রে বলছো যে দুইটা বি এর ভেতরে পার্থক্য দিয়ে যদি করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে এক্স্যাক্টলি দুটো বি এর ভেতরে পার্থক্য আমার আসলে কত হয়? আমার কি এখানে ভাগ করে দিতে হবে নাকি সরাসরি তিনটা দিতে হবে? ম্যাম দুইটা বিয়োগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে তো আমরা এরিয়াটা পাবো দিক যদি গুণ দিই। তাহলে আমি হচ্ছে যদি বলি আমার অবস্থান হচ্ছে 6 এ, হ্যাঁ 6 এ আমার অবস্থান, তাহলে আমি হচ্ছে 9 থেকে 3 কে বিয়োগ দিলাম, তাই তো? তাকে 9 থেকে 3 একটু তোহা এই জায়গাটায় আমি একটু তোমার সাথে একটু ওয়ার্কআউট করি। 9 মাইনাস 3 হবে, তাকে 2 দিয়ে ভাগ করবো না? সরাসরি 3 হয় কিনা? ম্যাম 3.2 আসে যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ করি 1.4 আর 5 কে। 1.4 আমি আমি আচ্ছা, এখানে তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। এটা কি মিড সেকশনে, তোমরা এখন মিড সেকশনে কাজ করছো? আচ্ছা, তাহলে আমি হচ্ছে মিড সেকশনে যদি কাজ করি তাহলে ভেলোসিটি, ঠিক আছে? সবার জন্য একই কথা, তুমি যে যে মেথড দিয়ে তোমার ইজি হয় সেটা নিয়ে কাজ করতে পারো। তাহলে এখানে তো ভেলোসিটিও অ্যাভারেজ হবে, তাই না? তাহলে এটা তো ডাইরেক্ট ভাবে বলা যাবে না, তাহলে আমরা প্রথমে হচ্ছে ভেলোসিটি অ্যাভারেজ করব। ম্যাডাম মিড সেকশন মেথডে কি ভেলোসিটি অ্যাভারেজ হয়? এই যে একটু আগে তো তাই করলাম আমরা, তাই না? এই ভেলোসিটি অ্যাভারেজ করে ফেলেছি। তোমাকে আমি স্ক্রিনটা কি শেয়ার দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমরা ভেলোসিটি অ্যাভারেজ করলাম যে ভেলোসিটি অ্যাভারেজ হবে, ডেপথ অ্যাভারেজ হবে। সরাসরি তুমি বি ম্যাডাম এটা তো মিন সেকশন, এটা তো মিন মিন সেকশনে। আর মিড সেকশনের ক্ষেত্রে আমাদেরকে দুটোর ভেতরে এখানে হচ্ছে এখানে বিটা শুধুমাত্র তোমার ভাগ হবে, সরি বিটা শুধু অ্যাভারেজ হবে, আর এখানে ডেপথ আর ভেলোসিটি অ্যাভারেজ হবে, ঠিক আছে? তাহলে যদি এখানে হয় তাহলে সরাসরি আমি ওকে যেটা বলছিলাম যে এটার মান হচ্ছে 3, আমি যদি ডি 2 কে বের করতে চাই তাহলে ডি 2 এর জন্য আমাকে বের করতে হবে B1 মাইনাস B3। তাহলে B1 এর মান 3 এবং B3 এর মান হচ্ছে আমার কাছে কত? 9। দুটো
ভেক্টর থেকে আমি যদি বিয়োগ করি তাহলে 9-3/2, তাহলে 6/2 আমি সরাসরি ওখানে 3 লিখেছিলাম। হ্যাঁ, তাহলে তোমাদের ক্ষেত্রে এটা আমি আবারও বলছি যে এটা হচ্ছে তুমি যে মেথডে, এখন যেহেতু মেথড বলা নেই, যে কোনোটাই করা যাবে। আমি হচ্ছে এখানে সরাসরি অ্যাভারেজ যেটা আছে, অ্যাভারেজ যদি এটা মিড সেকশনে করতে চাও, তা মিন সেকশনে করতে চাও, মিন সেকশনে অ্যাভারেজ ডেপথ, অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে অ্যাভারেজ ডেপথ আমরা এখানে পাবো হচ্ছে এইটুকুকে ইনটু 3 তখন কনস্ট্যান্ট। সেটা পড়তে পারেনি সে টেক্সট কম। আর যদি মিন সেকশনে ক্ষেত্রে আমরা না করে মিড সেকশনে করি, মিড সেকশনে শুধু মাত্র এটার সাথে গুণ করে এটার যে ডি আছে 3.3 আর হচ্ছে যে বি আছে 3, সেটাকে বের করবো। আমি খুব দ্রুত এই যে অংশটুকু বি এর মান 3 বলে দিচ্ছি। এই অংশটুকুকে তোমাদেরকে বের করতে হবে 9-3 বিয়োগ 2 করার পরে 6 পাবে, তাকে 2 দিয়ে ভাগ করে। এভাবে ওভারঅল কিউ এর মান 20.60 মিটার কিউব পার সেকেন্ড এরকম হবে। তোমরা একটু মিলিয়ে নিও তোমাদের সাথে আমার কতটুকু হবে। ওই সমস্ত ভেলোসিটি গুলোকে একসাথে অ্যাড করে আমরা কিউটাকে বের করব। আমরা ভেলোসিটি বের করলাম এবং স্টেজের কথা তো বললাম। স্লাইডটা কি শেয়ার করতে? তাহলে আমাদের কাছে মিড সেকশন, মিড সেকশনের পরে আমরা হচ্ছে এখান থেকে ডিসচার্জের মানটাকে বের করতে পারবো। এবং মেথড না বলা থাকলে তুমি যে কোনো মেথড, যে মেথড তোমার ইচ্ছা তুমি সেই মেথডে করতে পারো। কারো কারো ক্ষেত্রে এটা খুব সুবিধা হয় টেবুলার ফরম্যাটে করা, কারো কারো ক্ষেত্রে আসলে টেবুলার ফরম্যাটে করাই মনে হয় বেস্ট। এর উপর আর কোনো ফরম্যাট আমি আসলে সাজেশন দিব না। স্টেজ ডিসচার্জ রেটিং কার্ভ, এখান থেকে যদি তুমি কাপ্তাইতে যাও, ওখান থেকে পানির প্রবাহ কতটুকু হচ্ছে সেই প্রবাহটা জানার জন্য স্টেজ এবং ডিসচার্জের একটা রিলেশনশিপ কার্ভ আকারে থাকবে। আমি আসলে এক্সেলে তোমাদেরকে দেখালে ভালো হতো। এখানে হচ্ছে স্টেজ ডিসচার্জের ক্ষেত্রে এই রিলেশনটাকে আমরা স্টেজকে ওয়াই অ্যাক্সিস এবং ডিসচার্জকে এক্স অ্যাক্সিস বরাবর দিয়ে একটা লাইন গ্রাফ আঁকি। লাইন গ্রাফটা মনে হয় তোমরা বুঝতে পারছো, হাইড্রোগ্রাফটাকে আমরা লাইন গ্রাফ বলে থাকি। শুধুমাত্র যদি স্টেজ হয় সেক্ষেত্রেও লাইন গ্রাফ হয়ে থাকে, তবে স্টেজ ডিসচার্জের ক্ষেত্রে স্টেজটা ওয়াই অ্যাক্সিস আমরা প্রকাশ করে থাকি। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েরি থাকে, সেটা হচ্ছে সিলেকশন অফ সাইট ফর এ স্ট্রিম গেজিং স্টেশন। এক্ষেত্রে অবশ্যই আমরা যে সাইটে স্ট্রিম গেজিংটা গেজটাকে সেট করব সেটা যেন একটা স্ট্রেট এবং ইউনিফর্ম লেন্থ হয়, যাতে ওই জায়গাটায় ক্ষেত্রে ওই স্ট্রিমটার উইডথের 10 গুণ যেন অ্যাটলিস্ট সেই সেকশনটা হয়, 10 গুণ লম্বায়। যদি ধরো তোমার 1 মিটার একটা চ্যানেলের উইডথ হয়, তাহলে তুমি ওখানে এমন একটা জায়গায় গেজিং স্টেশন সেট করবে যেখান থেকে সে স্ট্রিমের অ্যাটলিস্ট লেন্থ 10 মিটার, 10 থেকে, এবং এটা আসলে ধরা বাঁধা করা একটু কঠিন হয়ে যায়। কখনো কখনো এটা 10 থেকে 20 গুণ পর্যন্ত বলে দেওয়া থাকে। বেড এবং ব্যাক স্ট্রিমের ক্ষেত্রে খুব স্টেবল করতে হবে, যাতে তুমি এরিয়া ডিসচার্জ, তাহলে আগে কি বললাম, স্টেজ ডিসচার্জ রিলেশনশিপ এবং এরিয়া ডিসচার্জ রিলেশনশিপে তুমি ওখানে যেন এস্টাবলিশ করতে পারো। আরো কয়েকটা বিষয় থাকবে, সেটার আমরা যেন
মাথায় রাখি। অবশ্যই স্টিম গেজিং স্টেশনটা এমন ভাবে একটা কোণার মধ্যে রাখবে না যেখানে অ্যাক্সেস করা খুব কঠিন হয়, অ্যাক্সেসিবল হতে হবে। হ্যাঁ, তাহলে আমি তোমাদের ক্লাস টেস্ট নিতে চাই, ফিজিক্যাল ক্লাস টেস্ট নিতে চাই। এটা তোমাদের খাতা না, তোমরা ক্লাস টেস্ট দাও নাই। এই খাতাটা অনেক অনেক আগে যখন ফিজিক্যাল ক্লাস হতো, আমরা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, যে ডেফিনেশনটা লিখলেই সে 2 মার্কস পাবে, সেরকম ক্ষেত্রে একটা খুব ইংলিশ মিস্টেক হয়। আমরা আসলে জাতিগতভাবে বাংলা বলবো, বাংলায় কাজ করব, যেহেতু পড়াশোনার মাধ্যমটা ইংলিশ নিয়েছে, এটাতে একটু সচেতন ভাবে এই কাজটাকে ফলো করা ভালো। নয়তো তুমি একটা বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে, স্পেলিং মিস্টেক এটা খুব ভালো দেখায় না। ইনফিল্ট্রেশনের উপরেই ক্লাস টেস্টটা নেওয়া হয়েছিল। অনেকের ক্ষেত্রে এটা মনে হয় হাইড্রোলজি, যেমন আমার একবার ক্লাস শেষে আমার এক ছাত্র আমাকে বলল যে ম্যাডাম, এই হাইড্রোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে এসে আমি ফিলিংসটা পাচ্ছি বায়োলজির মতো, প্রচুর পড়তে হচ্ছে। তো এটা আসলে খাতা দেখলেও মনে হয় অনেক সময় নতুন নতুন ডেফিনেশনের আবিষ্কার হয়। অনেক ক্ষেত্রে এমন হয়, আমি আশা করি যেটা হবে না, তারপরেও এরকম হয় সময় পাস করা যাচ্ছে না, অনেক লম্বা সময়, ভালো প্রিপারেশন নাই, তখন খাতার ভিতরে কিছু একটা লেখার চেষ্টা করা। এটা আস্তে আস্তে এখন আসলে কমাই দিতে হবে, কারণ আবারও বলছি যে ইঞ্জিনিয়ার হয়ে বের হতে মনে হয় আর কয়েক মাস বাকি। হ্যাঁ, এই যে পরীক্ষাটা যখন দিবে তখন কয়েকটা মাস বাকি। তো তোমার ক্ষেত্রে যেন ওই বিষয়টা একটু ভালোভাবে দেখা যায় যে না, তুমি লিড দিতে পারো, একটা গ্রুপকে লিড দিতে পারো, সেই বিষয়টা যেন তোমার প্রকাশের মধ্যে থাকে। এবং আমরা আসলে যে স্পেলিং মিস্টেক যেটা বললাম, এটা আসলে ইচ্ছা করে কেউ করে না। কারণ আমরা আসলে বাংলা মাধ্যমে পড়া, ইংলিশ মাধ্যমে বাংলা মাধ্যমে কথা বলা, ইংলিশ মাধ্যমে পড়া, একটু সবকিছু মিলিয়ে একটু কি বলা যায়, কম্বিনেশন করে চলি, তো এটা হয়ে যায় আর কি, একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তোমাদের কি ক্লাস আছে এখন? না ম্যাম, এখন আর ক্লাস নেই। আচ্ছা, আমি কি তোমাদের সাথে আর 10 মিনিট কথা বলতে পারবো? ওকে ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, আমি আসলে সিলেবাস শেষ করে ফেলেছি। সিলেবাস শেষ করে ফেলেছি, সেই জন্য বেশ মনে হচ্ছে যে কি কি পড়লাম একটু দেখা দরকার, তাই না? যে আজকে অনেক দিন ধরেই এই হাইড্রোলজি পড়ছে, আসলেই কি কি পড়লাম সেটা একটু দেখি। হ্যাঁ, ম্যাডাম, আর রঘুনাথের বইটার ম্যাডাম কোন এডিশন ম্যাডাম আপনি ফলো করেন, সেটা কি একটু বলতে পারবেন? 4th এডিশন মনে হয়, ইয়েলো কালারের। জি ম্যাডাম। ম্যাম, এক একটা ম্যাথ এক এক রকম লাগে, এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান প্রথম যে ম্যাথটা করলে, তারপর দ্বিতীয় ম্যাথটা যেখানে যেখানে অন্যরকম লাগে একটু আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও, করতে গিয়ে মানে অন্যরকম লাগছে কেন। আসলে হাইড্রোলজি আর পড়াতে গিয়ে আমি মূলত ফিল্ট্রেশন পড়িয়েছি, স্টিম ফ্লো, স্টিম গেজিং, এটা প্রথম দিকে ছিল। এটা নিয়ে আসলে হয় কি, লাস্টের দিকে চলে গেছে গত বছর। মূলত এটা আচ্ছা, তোমরা 17 ব্যাচ, সরি 15 ব্যাচ থেকে মনে হয় হাইড্রোলজি, হ্যাঁ 15 ব্যাচ থেকে হাইড্রোলজি সিলেবাসটা যখন বেড়ে যায়, তখন ওই স্টিম ফ্লো এবং স্টিম গেজিংটা আসলে লাস্টে আমি পড়িয়েছিলাম। নর্মালি এটা আমার সাথে রিয়াজ স্যার পড়ালে, এখন কি হজরত আলী স্যার পড়াচ্ছেন তাই তো, রিয়াজ স্যার যখন পড়াতেন তখন আমরা আর কি স্টিম ফ্লোটা উনি পড়াতেন। এই কারণে আমি আর কি স্টিম ফ্লো স্টিম গেজিংটা হাইড্রোগ্রাফির পরে পড়ালাম। স্যারের ক্লাসে কতটুকু পড়েছো তোমরা? ম্যাডাম, আমরা ইন্ট্রোডাকশন পড়েছি। কিসের ইন্ট্রোডাকশন পড়েছো ম্যাডাম, হাইড্রোলজির। কি বলো, এখানে যে এভাপোরেশন, ট্রান্সপিরেশন এগুলি পড়া হয়নি?
ওয়েদার, হাইড্রোলজি, প্রেসিপিটেশন এগুলো পড়া হয়নি? স্যারের কয়টা ক্লাস হয়েছে? না ম্যাডাম, এই যেগুলা পড়ানো হয় নাই। আচ্ছা, তাহলে এখন মানে উনি পড়াবেন। IWRM এটা মানে 15 ব্যাচ থেকে একটা নতুন সংযোজন এটা হয়েছে। IWRM এটা মূলত আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে বাংলাদেশে এখন আমরা কাজ করছি। এটা ওয়ার্ল্ড ওয়াইড কাজ হচ্ছে, 2030-এর কিছু এম আছে সেগুলো ফুলফিল করার জন্য। IWRM এর জন্ম তারও অনেক আগে থেকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, IWRM এমন একটা সেন্স দিবে যে যেখানে ওয়াটার রিসোর্স কে ইন্টিগ্রেটেড ওয়েতে তুমি চিন্তা করবে এবং সেটাকে ম্যানেজ করবে। ইঞ্জিনিয়ারিং কাজের ভেতরে একটা বড় অংশ কিন্তু ম্যানেজমেন্ট থাকে। আনফরচুনেটলি আমরা ম্যানেজমেন্ট নামে কোনো কোর্স করি না, কিন্তু আমরা কোর্স পড়তে পড়তে আমরা একটার সাথে আরেকটা রিলেট করা বা ম্যানেজ করতে শিখে যাই। তো ডেফিনেশন আমি পড়িয়েছিলাম, হাইড্রোলজি ডেফিনেশন, এখানে কনসেপ্ট ছিল হাইড্রোলজির উপরে। কনসেপ্টটা যখন পড়েছিলাম তখন হাইড্রোলজি কোথায় কোথায় ব্যবহার করা যায়, কোথায় কোথায় হাইড্রোলজি অ্যাপ্লাই করা যায়, হাইড্রোলজিক ডাটা নিয়ে কিছু কথাবার্তা বলা হয়। হাইড্রোলজি সেই ডাটাগুলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ডিল করার কথা বলা হয়। হাইড্রোলজিক্যাল সাইকেল, তুমি ফিজিক্যাল ক্লাস ফিজিক্যাল এক্সাম দাও অথবা অনলাইনে এক্সাম দাও, হাইড্রোলজিক্যাল সাইকেল এইরকম রঙিন চিত্র তোমাকে আঁকতে হবে না, কিন্তু কোনটা কোন কম্পোনেন্ট এটা 3টা ভাগে ব্যাখ্যা করতে হবে। সচিত্র বললে ওই সাইকেলটা দেখিয়ে দিতে হবে, স্কেমেটিকটা। ওয়েদার এবং হাইড্রোলজিতে এটা স্যার পড়াবেন তোমাদেরকে বিভিন্ন ভাবে, কিভাবে প্রেসিপিটেশন হয়, কোন একটা জায়গায় রেইনফল কম হয়ে গেছে তখন কি করে মেঘকে আর্টিফিশিয়ালি সেটাকে বাস্ট করে রেইনফল ক্রিয়েট করা হয়। কোথাও যদি খুব বেশি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয় সেখানে অ্যাসিড রেনের বিষয়টা থাকে, অ্যাসিড রেইনফলের বিষয়। ওয়ালাইকুম আসসালাম ফয়সাল স্যার, আমাকে ক্লাস তো আমাদের কাছে খুব জানার প্রয়োজন হয় এটা। এই এই প্রশ্নের কোনো সুন্দর উত্তর নাই যে আসলে সারা পৃথিবীতে কতখানি পানি আছে, কে মেপেছে, কিভাবে মেপেছে। তো এটার একটা ব্যালেন্স একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়, একটা সিস্টেম কনসেপ্টের মাধ্যমে প্রকাশ করা হয় যে কতখানি ইনফ্লো হচ্ছে তার থেকে কতখানি আউটফ্লো হচ্ছে। হাইড্রোলজিক ইকুয়েশন গুলো খুব সিম্পল এবং একটু মনে রাখা সহজও হয়। ক্যাচমেন্টের ডেফিনেশন খুব প্রয়োজন, কারণ হচ্ছে আমরা ক্যাচমেন্ট শব্দটা এত বেশি ব্যবহার করে থাকি, আবার হঠাৎ করে বলি ওয়াটারশেড, এবং যখন কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চাই তখন এই ক্যাচমেন্ট আর ওয়াটারশেড কোনটা বড় কোনটা ছোট খুব ক্রিটিক্যাল হয়ে যায়। তার মধ্যে আবার মাঝে মাঝে বেসিন শব্দটার একটা আবির্ভাব হয়। সুতরাং এই 3টা টার্ম কোনটা ছোট সেখান থেকে কোনটা বড়, এটার পার্থক্যগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং ধরে নিতে হবে। হাইড্রোলজি এবং ওপেন চ্যানেল ফ্লো দুটো একসাথে পড়ার পরে ওয়াটার রিসোর্সের তোমার নলেজ প্রায় 85% হয়ে গেছে। তুমি এখন এই নলেজ দিয়ে ওয়াটার রিসোর্সের যে কোনো ফিল্ড এক্সপ্লোর করতে পারবে। যেটা বলছিলাম যে প্রেসিপিটেশন কিভাবে তৈরি হয়, কখনো খুব টেম্পারেচারের ভেরিয়েশনের কারণে হয়। আমি একটা লিংক দিয়েছি, এই লিংকটা আমি আসলে বেশ অনেকদিন আগে অ্যাক্সেস করেছিলাম, 2 বছর হবে মিনিমাম। তোমরা দেখো যে এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া থাকে যে কিভাবে অরোগ্রাফিক টাইপের প্রেসিপিটেশন হচ্ছে, কিভাবে ফ্রন্টাল টাইপের প্রেসিপিটেশন জেনারেশন হচ্ছে। প্রেসিপিটেশন মেজারমেন্টের জন্য এ ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। এটার বইতে নাম হচ্ছে রেইন গেজ, এবং সিভিল ইঞ্জিনিয়ার রেইন গেজ অবশ্যই চিন্তা হবে। টিল্টিং সাইফন যেটা ফিল্ডে কাজ করা যায়, এবং এটা গ্রাফটা নিজেই ওই এই যে যেখানে আমি কার্সরটা রেখেছি গ্রাফটা সে ফিল্ডেই ড্র করে দেয়।
টিল্টিং বাকেট, এখানে এর সারাক্ষণই কাজ একবার এখানে একটা ড্রপ পানি ফেলা, যখন ওই যে ভরে যাবে তখন এখানে সে পানিটা ফেলবে, যে পানির চিহ্নটা দেওয়া আছে। আবার সে পানি ফেলতে গেলে তখন আরেকটা বাকেট এখানে চলে আসবে। এই দুটো বাকেটের নাম এক হচ্ছে টিপিং বাকেট রেন গেজ, এর উপরে বৃষ্টির পানি ফানেল যোগে জমা হবে। প্রেসিপিটেশনের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটার নেটওয়ার্কিং। কোনো একটা জায়গায় যদি রেন গেজ কতগুলো থাকতে হবে সেটা ডিজাইন করা, কোন একটা জায়গায় মিসিং একটা রেন গেজ থাকলো, কিন্তু আমাকে কি করে অন্যান্য রেকর্ডের সাপেক্ষে উল্লেখ করে দিতে হবে যে ওই জায়গায় রেনফলের পরিমাণ কেমন হবে। খুব পয়েন্ট রেনফল ডাটা কালেক্ট করা বিষয়টাকে একটু ফ্রিকোয়েন্টলি করতে হবে। কি করে রেনফলের ডাটা অ্যানালাইসিস করতে হয় প্রেসিপিটেশন চ্যাপ্টারে আমরা করব। এই বড় গামলার মতো জিনিসটা হচ্ছে এভাপোরেশন মেজারমেন্টের একটা বিষয়, এবং এখানে পানি একটা নির্দিষ্ট পরিমাণে রাখার পরে সেটা একটা সার্টেন ডিউরেশনে কতটুকু পানি কমে গেল তার উপরে ভিত্তি করে এভাপোরেশন ক্যালকুলেট করা হয়। দুই ধরনের প্যান আছে, একটা স্ট্যান্ডার্ড ইউকে প্যান আছে আর একটা ইউএস ওয়েদার ব্যুরো প্যান আছে। ইনফিল্ট্রেশন নিয়ে আসলে অনেক সময় তোমাদের নিয়েছি, প্রায় 2টা ক্লাস জুড়ে কথা বলেছি। পানির ভার্টিক্যাল মুভমেন্ট দ্বারা ইনফিল্ট্রেশন হবে। ফ্লো মেজারমেন্ট যে স্ট্রাকচার গুলোর কথা, যেমন আজকে আমি এটা স্কিপ করে গেছি কারণ তোমরা এই ছবিটা অনেক বেশি পরিচিত, যে কোথাও একটা হাইড্রোলিক স্ট্রাকচার আছে সেখান থেকে ইজিলি কিন্তু একটা নদীর বা একটা স্ট্রিমে ওয়াটার ডেপথ কতটুকু প্রকাশ করা যায়। কারেন্ট মিটারের এই ছবিগুলো অবশ্যই ইন্টারনেট থেকে নেওয়া। আমাদের যে কারেন্ট মিটারটা এটা আমার খুব ভালো লাগে, এটা আসলে ক্যারি করা একটু কঠিন, 15-20 কেজি মতো ওয়েট হবে। ফ্লোর টাইপের যে ভেলোসিটি মেজারমেন্ট, এই ফ্লোর টাইপের মেজারমেন্ট গুলি এখন আস্তে আস্তে আমরা ম্যানুয়ালি রেনফল মেজারমেন্টের পরিমাণ আমাদের কম হয়ে যায়। ফ্লোর টাইপের এই এক্সাম্পলের পরপরে আমি দেখাবো যে আমরা আসলে এখন মেজারমেন্টের জন্য এ ধরনের একটা ডিভাইস ব্যবহার করি। ইনি যেটা ব্যবহার করছেন এটা কারেন্ট মিটার। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে কারেন্ট মিটার আছে এবং একই সাথে অ্যাকোস্টিক কারেন্ট প্রোফাইলার আছে। অ্যাকোস্টিক কারেন্ট প্রোফাইলার সেটা আসলে তোমার শব্দের সাহায্যে মেজার করে থাকে। সেখানে এরকম বসে বসে রেভুলেশন ক্যালকুলেট করতে হয় না, রেভুলেশন ক্যালকুলেশন শিখতে হবে তোমাকে। এটা একটা টিপিক্যাল ভার্টিক্যাল ভেলোসিটি প্রোফাইলকে দেখানো হয়েছে। মিন সেকশন, মিড সেকশন, এই যে অনেকক্ষণ ধরেই আমরা কথাবার্তা বললাম কোনটা হলে আমাদের জন্য ভালো হয়। এই ছবি দুটো দিয়ে আসলে কি বোঝা যায়? ছবি দুটো দিয়ে কি কিছু বোঝা যায়? এই 101 জন কেউ একজনে মাইকটা খুলে বলো, ছবি দুটো দেখলে কি বোঝা যায়? ম্যাডাম উইন্টার সিজন। উইন্টার সিজন, হ্যাঁ আরেকটা বলো। আরেকটা তুমি বৃষ্টি পড়তেছে মানে খুব ওই সোনার ছবিটাতে। আচ্ছা, না এটা আসলেই বলতে হবে 17 ব্যাচ, এরা হাইড্রোলজি খুব ভালো বুঝেছে। আমি একবার এই ছবি দেখালাম, বুঝছো? তার ফিডব্যাক কি শোনো। ফিডব্যাক হচ্ছে একজনে বললো যে ম্যাডাম একটা দেখতে মনে হচ্ছে বাংলাদেশের ছবি, আরেকটা দেখে মনে হচ্ছে বিদেশের ছবি। হ্যাঁ, খানিকক্ষণ পরে সে আবার বললো ম্যাডাম আসলে উপরের যে গাছটা দেখে বাংলাদেশের ছবি মনে হচ্ছে, এই ফলগুলো তো চিনি না। তো সুতরাং সে হাইড্রোলজির মধ্যেই ছিল না, তোমরা হাইড্রোলজির মধ্যে আছো, এটা ভালো লাগছে। আসলে এই ছবিটা উইন্টার সিজন এবং বৃষ্টি পড়ে যাওয়ার পরের দৃশ্য, কথাগুলো ঠিক আছে, কিন্তু আমরা যে বিষয়টা এখানে দেখছি সেটা হচ্ছে আমরা যখন হাইড্রোলজিক্যাল সাইকেল বলছি বা ওয়াটার ব্যালেন্স বলছি সেখানে একটা লসের বিষয় হয়। তাহলে এখানে দুটা ক্ষেত্রে প্রেসিপিটেশন হচ্ছে। হ্যাঁ, প্রেসিপিটেশন হচ্ছে কিন্তু গাছে কিছু পরিমাণে পানি বা কিছু পরিমাণে প্রেসিপিটেটেড ম্যাটেরিয়াল আটকে আছে বা স্নোফ্লেক্স আটকে আছে। হ্যাঁ, এই জিনিসটাকে কি বলে বলো তো? এভাপোরেশন একটা লস, তাই না? ট্রান্সপিরেশন একটা লস। এই লসটার নাম কি?
ইন্টারসেপশন, এবং ইন্টারসেপশন যে লসটা, সেই লসটা আমাদের আসলে পরবর্তীতে এভাপোরেশনের সাথে এসে অ্যাড হয়ে যায়। তাহলে রেনফল থেকে ইন্টারসেপশন হয়ে যাওয়ার পরে ইফেক্টিভ কিছু রেনফল থাকে, সেই রেনফলের কিছু অংশ ইনফিল্ট্রেট হয়, পার্কুলেশন হয়, ফার্দার নিচে চলে যায়, এবং বাকি অংশ ওভারফ্লো হয়। রেনফল রান অফ এর রিলেশনশিপ স্যার যখন পড়াবেন তখন হয়তো তোমাদেরকে জিজ্ঞাসা করবেন ফাই ইন্ডেক্স বের করতে পারো কিনা, ডাব্লিউ ইন্ডেক্স বের করতে পারো কিনা। এগুলি কি পারো তোমরা? ফাই ইন্ডেক্স, ডাব্লিউ ইন্ডেক্স বের করতে বললে পারবা? এটা অনেক সময় আনসার না করলে বোঝা যায় যে পারবে, পারবে, এটা আমারও বিশ্বাস পারবে। ফাই ইন্ডেক্স এবং ডাবল ইন্ডেক্স তোমরা বের করতে পারবে। দুটো ছবির ভেতরে একটা পার্থক্য আছে। এই ছবিটাকে আমরা বার গ্রাফ বলে থাকি এবং এটাকে লাইন গ্রাফ বলে থাকি, তাই তো এক্সেল এর ভাষায়। এই ছবিটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি হেইটোগ্রাফ, এবং এটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি হাইড্রোগ্রাফ। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আমি ক্লাসে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হেইটোগ্রাফ এবং এটা হচ্ছে হাইড্রোগ্রাফ। হেইটোগ্রাফ এবং হাইড্রোগ্রাফের ভিতরে পার্থক্য, এটা তুমি যতকাল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আছো ততকাল তোমাকে চাকরি পেয়ে গেলে, ভিন্ন ধারায় গেলেও হয়তো জিজ্ঞাসা করবে না, কিন্তু চাকরি পাওয়া পর্যন্ত জিজ্ঞাসা করবে। হাইড্রোগ্রাফ নিয়ে এই হাইড্রোগ্রাফের সচিত্র বর্ণনা আসবে বা আসতে পারে। হাইড্রোলজিক্যাল রাউটিং অনেক সময় নিয়ে পড়িয়েছি, এই স্লাইডে কিছু নাই। স্ট্যাটিস্টিক্যাল মেথড হাইড্রোলজির জন্য, সেক্ষেত্রে আসলে আমরা যে জায়গাটাতে হেল্প করব সেটা হচ্ছে অধিক পানির আধিক্যকে আমরা হেল্প করতে পারবো স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে। এই ছবিটা আমার কাছে মনে হয় যে সিভিল ইঞ্জিনিয়ার, ছবিটা আসলে বেশ পুরাতন। যখন কালেক্ট করেছিলাম তখন আমি 2011-তে, তখন এই ছবিটা দেখে মনে হতো যে এটা থেকে অনেকগুলো লেসন আছে, সেটা আমাদের শেখা প্রয়োজন। এখন প্রায় 10 বছর হয়ে গেছে, সুতরাং তোমাদের মেমোরিতে নাই এই ইভেন্টটা। এটা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজের নিচে যে পানির প্রবাহ 2011 সালে সেটাই ব্রিজটাকে ইনান্ডেটেড করে ফেলেছিল। হ্যাঁ, এবং প্রায় 100 বছর পরে তাদের এই 100 বছরের আমরা কি বলি, এটাকে রিটার্ন পিরিয়ড বলি। 100 বছর আমরা ওই যে স্ট্যাটিস্টিক্যাল মেথডে স্মল এ বের করেছিলাম না, রিটার্ন পিরিয়ড, এবং এটা হচ্ছে তাদের অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়, ওদের তো এখন উইন্টার। হ্যাঁ, উইন্টারের স্টার্টিং এ তাদের ধরনের একটা ফ্লাডের পরিমাণ এই পরিমাণ হয়ে গিয়েছিল যে সেটা প্রথমে 1954 এর সাথে তারা কম্পেয়ার করেছিল, এবং পরে তারা দেখলো যে না, 1918 এ এই ফ্লাডের ডেপথের পরিমাণ 10.2 মিটার হয়েছে। তাহলে আমরা খুব বেশি প্রয়োজন আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে একটা হাইড্রোলজিক্যাল স্টাডির পরে আমরা এই ধরনের কনস্ট্রাকশন করি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। এবং সেখানে কোনো একটা জায়গায় তোমার হয়তো ডাটা কম্পিউটেশনে ভুল হয়েছে, ডাটা রেকর্ডিং এ ভুল হয়েছে, তখন তোমার স্ট্রাকচারটা মানে এটা হুমকির মুখে পড়ে যায়। তো এই ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস আমরা করেছি, এখানে আমি শেষ করব। একদম পড়াশোনার বাইরে কি কিছুক্ষণ কথা বলা যাবে তোমাদের সাথে? আসলে আমি ক্লাস শেষ করে দেবো আজকে, আর কি 5 মিনিট সময় পাওয়া যাবে? জি ম্যাম, বলেন। একদম পড়াশোনার বাইরে? হ্যাঁ, একদম পড়াশোনার বাইরে হচ্ছে আমি একটা কাজ তোমাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এবছর ওয়াটার ডে খুব চমৎকার একটা থিম ছিল, ভ্যালুইং ওয়াটার বিষয়ে আমি আসলে এই প্রেজেন্টেশনটা দিয়েছিলাম। এবং ভ্যালুইং ওয়াটারটাকে মোট 4টা ভাগে ভাগ করা হয়, যে পানির মূল্য কত। তাহলে পানির মূল্যটা আসলে পানির সোর্স কেন্দ্রিক মূল্যটা হয়,
পানির সার্ভিসের মূল্য হয়, এবং পানিটা আসলে আমাদের শুধুমাত্র পানি হিসাবে খাই না, এটা আমাদের আসলে ফুড চেইনের ভেতরে আছে। এবং খুব চমৎকার ভাবে একটা ইস্যু নিয়ে এখন কথা হয়, সেটা হচ্ছে ওয়াটার এনার্জি ফুড নেক্সেস। এখানে ওয়াটারের ডাব্লিউ থাকে, এনার্জি ই থাকে, ফুডের এফ থাকে। তো এটার জন্য আমরা তোমাদের ভেতরে কারো যদি ফিলিংসটা হয় যে না আমি তো আসলে চুয়েটে পড়ি এবং আমি ওয়াটার এনার্জি ফুড নেক্সাস নিয়ে কাজ করতে পারি, সেক্ষেত্রে তার জন্য খুব চমৎকার সুযোগ আছে। ওয়াটার এনার্জি একত্রে চিন্তা করার জন্য কাপ্তাই আছে, এবং অবশ্যই কর্ণফুলী নদী দিয়ে এগ্রিকালচারাল সেক্টরে কাজ হয়। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, মোট 4টা থিম নিয়ে তারা বলেছিল। তাহলে আমরা যখন ওয়াটারের হাইড্রোলজিক্যাল সাইকেল দেখলাম, হাইড্রোলজিক্যাল সাইকেলে আমরা আসলে দেখতে পাই যে এরকম কোনো কারণে একটা একটা করে যদি যখন ডিজাস্টার ক্রিয়েট হয় তখন এগ্রিকালচারাল সাইটটা এফেক্টেড হয়। তারপরে এখানে দেখা যাচ্ছে যে হ্যাবিটেট, সে বা এখানে মাছের একটা বড় অংশ থাকে পানিতে, তারা এফেক্টেড হয়, ওয়াটার ইউজ ক্ষতিগ্রস্ত হয়, ওয়াটার কোয়ালিটি ক্ষতিগ্রস্ত হয়। আমরা স্ট্রাকচার ক্রিয়েট করার চেষ্টা করে থাকি। ফাইনালি যেটা আমরা করি, আমরা আসলে তখন গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন করে থাকি। এখানে ওরা ইউএন থেকে ওরা আসলে এটা পুরোটা দেখানোর চেষ্টা করেছে যে কিভাবে পানি বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে আসে। আমরা যদি সেই সোর্স থেকে পানিটাকে ব্যবহার করার পরে পলিউশন টাকে নিজেরা যদি তোমরা কি ভিডিওটা খেয়াল করতে পেরেছো নাকি? অনেক সময় কথা বলতে থাকলে ভিডিও খেয়াল করা যায় না। তখন দেখা যায় যে পানি যে পলিউশন হচ্ছে, যেখানে একজন ঘর মুছছে, একজন গার্ডেনিং এ পানি ব্যবহার করছে, একজন ওয়াশিং এ ব্যবহার করছে, ক্লথ ওয়াশিং এর জন্য, তখন দেখা যায় যে ওয়েস্ট ওয়াটারটা আমাদের এনভায়রনমেন্টের উপরে ক্ষতি ছাড়া আর কিছু বয়ে আনে। আমরা একটা কাজ করার চেষ্টা করেছিলাম যে চট্টগ্রামে গ্রাউন্ড ওয়াটার এক্সট্রাকশন করা হয়, এবং এই লেখাটা দেখতেই পাচ্ছ যে এখন থেকে অনেক বছর আগে, 12 সাল মানে তো 8-9 বছর আগে, তখন এই 9 বছর আগের এই বিষয়টা নিয়ে আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমরা চট্টগ্রামের 22টা ওয়ার্ড নিয়ে স্টাডি করেছিলাম, এবং এখানে গ্রাউন্ড ওয়াটার লেভেলটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছিলাম যে আসলে বর্তমানে 2009 সালে কতটুকু আছে, 2016 সালে গ্রাউন্ড ওয়াটার লেভেল কতটুকু পেয়েছে। কাজটুকু করার জন্য প্রাথমিক অবস্থায় আসলে সাহায্য নেওয়া হয়েছিল জিআইএস মাধ্যমকে, এবং জিআইএস মাধ্যম নিয়ে কাজ করে একটা ধারণা পাওয়া যায়, ইনিশিয়াল একটা ধারণা পাওয়া যায়। পরবর্তীতে আমরা একটা নিউমেরিক্যাল মডেলের ব্যবহার করে থাকি। নিউমেরিক্যাল মডেলটার নাম হচ্ছে মডফ্লো। আমরা দেখতে পাই যে 9 থেকে 16 সাল পর্যন্ত চট্টগ্রাম শহরে একদম যেটা সেন্ট্রাল পোর্শনে প্রায় 4.5 মিটার একটা বছরে পানি লেভেল নিচে নেমে যাচ্ছে। এই কাজটা তোমরা আমার ওয়েব পেজে যখন অ্যাক্সেস করবে, এই কাজটা জন্য আমরা আসলে আমি একটা ফান্ড পেয়েছিলাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে, আমাদের এটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে। ওরা এই কাজটার জন্য এই থিমটা ওরা খুব পছন্দ করে আমাকে খুব অল্প কিছু ফান্ড দিয়েছিল। আমি ওটা ফিল্ড লেভেলে কাজ করেছিলাম, এবং আমার সাথে ছিল শওকত আহমেদ। ও আসলে এখন পিএইচডি মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি করছে ইউএসএ তে। তো ও এই কাজটা আসলে খুব লম্বা সময় ধরে আমরা পর্যবেক্ষণ করেছিলাম, এবং এটা একটা পাবলিকেশন আছে। এই পাবলিকেশনটা যেখানে আছে এটা আমার কাছে চাইতে হবে না, তোমরা এটা ডাউনলোড করলেই করতে পারবে, এটা ওপেন অ্যাক্সেস। একটা খুব পছন্দের একটা জায়গা আছে তোমাদের নিজেদের ক্ষেত্রে, অনেক সময় হয় যে একটা পছন্দের টপিক নিয়ে কাজ করা। সেই পছন্দের টপিকটা আমার বৃষ্টির পানি নিয়ে। বৃষ্টির পানি নিয়ে সাধারণত এই যে লম্বা একটা লাইন, এই লাইনটা মূলত সারফেস ওয়াটারকে নেওয়ার জন্য বা গ্রাউন্ড ওয়াটারকে নেওয়ার জন্য। যখন বৃষ্টি হয় না, যদি কোনোভাবে আমরা এই বৃষ্টির সময় তো স্বাভাবিকভাবেই তারা এভাবে পানি ধরতে পারে, কিন্তু কোনোভাবে যদি বৃষ্টির পানিটাকে আমরা দীর্ঘক্ষণ ধরে রাখতে পারি, সেই কাজটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে আসলে আমি খুব অল্প একটা জায়গা নিয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে খুরশি এরিয়া।
দক্ষিণ খুলশির এই এরিয়ার ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করা হয়েছে। সরি, এটা হালি শহরে নেওয়া হয়েছিল। হালি শহরের দক্ষিণ হালি শহরের এই এরিয়াতে এ ধরনের দৃশ্য দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি রোড এটা কোনটা আমি মার্ক করে রাখিনি, তো মনেও নেই। একই সাথে চট্টগ্রাম শহরে দেখা যায় যে একই বছরের কোনো একটা সময়ে এরকম ট্যাপ খুললে পানি পাওয়া যাচ্ছে না। তাহলে এক সময় এরকম হাঁটু পানি থাকে, আর এক সময় ট্যাপ খুললে পানি পাওয়া যাচ্ছে না। টোটাল বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি, তাহলে জানুয়ারি মাসে প্রায় জিরোর কাছাকাছি বা সর্বোচ্চ মনে হয় এখানে 10 মিলিমিটারের মতো পাওয়া যায়। সেখানে এবছর দেখলাম আর একটু বেড়ে গেছে, 720 পর্যন্ত পাওয়া যায় জুন জুলাই মাসে। তো সেটার উপরে ভিত্তি করে আমরা দেখলাম যে ওখানে যতগুলো বাড়ি আছে সেই বাড়িগুলোর ছাদকে যদি ব্যবহার করা হয়, সেই ছাদগুলো ক্ষেত্রে এটা আগ্রাবাদের দক্ষিণ আগ্রাবাদের সেই ছাদগুলোকে ব্যবহার করে চেষ্টা করলাম যে যতগুলোকে পারা যায়, যেমন যেখানে নন পেভড স্ট্রাকচার আছে এখান থেকে পানিগুলো সংগ্রহ করা যাবে না, পেভড এবং সেমি পেভড যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো থেকে অল্প কিছু বিল্ডিং, প্রায় 1500 মতো বিল্ডিং, যেগুলোকে ধরে আমরা চেষ্টা করেছি যে ওই ছাদের উপরেই বৃষ্টির পানিটাকে ধরে নিব। এটা নিয়ে খুব চমৎকার একটা কাজ করার চেষ্টা করা হয়েছে। দুটো নিউমেরিক্যাল মডেল ব্যবহার করা হয়েছে, হেকরাস এখানে একটা উল্লেখযোগ্য মডেল, এবং এখানে দেখা হচ্ছে যে HMS এর ভেতরে লিঙ্ক গুলোকে এস্টাবলিশ করা হয়েছে। তাহলে এখানে ওই যে আকাশি রঙের যেগুলো সেগুলো হচ্ছে পেভড স্ট্রাকচার, পেভড যে বাড়ি বা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং গুলোকে কনসিডার করা হয়। তো এখানে রেন ওয়াটার হারভেস্টিংটাকে প্রমোট করার চেষ্টা করা হয়েছে, এবং রেন ওয়াটার হারভেস্টিং কে দিয়ে কি করে দক্ষিণ আগ্রাবাদে পানির, দক্ষিণ আগ্রাবাদে যারা থাকে তারা এটা আসলে খুব ভালো করেই জানে, জোয়ারের পানি এবং বৃষ্টির পানি দুটো একসাথে মিলে তাদের ভোগান্তিটা। তো বৃষ্টির পানি যদি ধারণ করা হয় তাহলে বৃষ্টির পানি জনিত যে জলাবদ্ধতা সেটা অনেকখানি কমিয়ে আনা যাবে। এই কাজটা নিয়ে তোমরা পরবর্তীতে কেউ কাজ করতে চাও তাহলে আমাকে আসলে ইমেল করতে হবে। এটা ফ্রি অ্যাক্সেস নাই। এটা আসলে 2016 সালে এটা একটা অ্যাওয়ার্ড উইন করতে পেরেছিলাম আমরা এই কাজটা কে প্রেজেন্ট করে। পরবর্তীতে যে কাজটা এখন এবছরে আমরা পাবলিশ করতে পেরেছি, যে পুরো চট্টগ্রাম শহরে যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড একটা জিনিস, ওয়ার্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন বাউন্ডারি, কিন্তু এটাকে যদি হাইড্রোলজিক বাউন্ডারি হিসেবে ধরা হয় তাহলে হাইড্রোলজিক বাউন্ডারি হিসেবে আমরা 22টা ভাগে ভাগ করেছিলাম। এবং চট্টগ্রামের বাড়ি কার আছে? এই লোকেশনটা একটু বলতে পারবে কি? কারো বাড়ি নাই? প্রথমে তো এটা আগে ক্লিয়ার করো। এই লোকেশনটা 16 ম্যাম, এখানে, আর এই জায়গাটা চেক করতে হবে। আচ্ছা, তাহলে এই পাশ থেকে কিছু গেছে, পাশ থেকে আসলে কর্ণফুলী নদী গেছে, ঠিক আছে? ওয়ার্ড নাম্বার 4 তো এইজন্য। আচ্ছা, তোমার সাথে আমার একটু আলাদা হবে, কারণ হচ্ছে আমি এটা ওয়াটার শেড হিসাবে নিয়েছি, এই জন্য ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? এই পাশ থেকে কর্ণফুলী নদী গেছে, কর্ণফুলী নদী গেছে, এবং আমরা আসলে খুব কয়েকটা পয়েন্টকে খালগুলোর সাথে, যে খালের মাধ্যমে কর্ণফুলীতে পানি ডিসপোজ হচ্ছে সেই পয়েন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করেছিলাম। পুরো চট্টগ্রামের জন্য কাজটা করে রেখেছি, কখনো যদি চট্টগ্রামের উন্নয়নের জন্য এটা কাজে আসে তখন তারা এটা ব্যবহার করতে পারবে বৃষ্টিপাত ধরে। এবং এই যে হলুদ আর লাল অংশ দিয়ে সবগুলো বিল্ডিং এবার এক করতে ধরা হয়েছে। 2000 আসলে আমরা কাজটা করেছি 16-17 দিকে, তো তখনকার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বিল্ডিং গুলোকে আমরা ধরে নিয়েছিলাম। আমার কাছে যেমন রেন ওয়াটার হারভেস্টিং খুব পছন্দ, আমার দুজন ছাত্র ভেতরে একজনের চিন্তা হচ্ছে যে সে রেন ওয়াটার দিয়ে, যেহেতু গ্রাউন্ড ওয়াটারের পানি কোনোভাবে বাড়ছে না, ক্রমাগতই দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে, এবং এটা অবস্থা খুব খারাপ হয়। আমাদের কিছু জায়গাতে আমরা টিউবওয়েলের একটা সময় যেখানে 200 ফিট নিচে গেলে এই টিউবওয়েলে পানি পাওয়া যেত, সেখানে 800 ফিট গেলেও আমরা খুব কনফিডেন্ট হই না। এবং এটা যেমন ধরো কিছু জায়গায় আগে থেকেই সমস্যা আছে, যেমন চুয়েটের পেছনে সন্দীপ পাড়া নামে একটা জায়গা আছে,
900 ফিট পর্যন্ত যাওয়ার পরেও ওখানে পানিটা পাওয়া যায় না, শুধুমাত্র বর্ষাকালে ওইখানে টিউবওয়েল থেকে পানি পাওয়া যায়। তো যদি কোনোভাবে গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করা যায় বৃষ্টির পানি দিয়ে, এই কাজটা আমরা করেছিলাম 12 ব্যাচের স্টুডেন্ট, আবির, মোহাম্মদ হুম্মাম আর খালিদ। আবির এবং খালিদের ওদের চিন্তা ভাবনা আরো আরেকটু ওয়াইড। আমরা প্রাথমিক অবস্থাতে এই 8টা প্যারামিটার নিয়ে, কতটুকু স্লোপ আছে, কোথার ল্যান্ড ইউজ কেমন, গ্রাউন্ড ওয়াটার টেবিল কেমন, এগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। আবারও সেই জলাবদ্ধতার ছবি, জলাবদ্ধতার বিষয়গুলো আমি আসলে 2005 সাল থেকে চুয়েটে চাকরি করি, কখনো জলাবদ্ধতা ছিল না এটা বলা খুব ভুল কথা হবে। 5 সালের থেকে যখন আমি 21 সাল কম্পেয়ার করি, তখন এটা খুব দেখা যায় যে এর পেছনে আমাদের এরকম উইন্ডো ড্রেসিং একটা প্র্যাকটিসের কারণে আমরা এত পরিমাণে ভুগি। উইন্ডো ড্রেসিংটা কেমন, নিজের ঘরটা সবাই পরিষ্কার রাখতে চায়, তো ময়লাটা কোনোভাবে আর কি ফেলে দেওয়া, আসলে সেই উইন্ডো থেকে যখন ময়লাটা ফেলে সেটা আসলে অন্য কারো ঘরে গিয়ে পড়ে। উইন্ডো ড্রেসিং এটা আসলে ওয়েস্ট ওয়াটারের জন্য খুব বার্নিং একটা ইস্যু। ওয়েস্ট ওয়াটার যে টেকনোলজি, সেক্ষেত্রে আমরা এই যে ওয়েস্ট গুলো যেগুলো ডাম্প করছি সেটা মূলত নদীতেই ডাম্প করছি। সেই নদীতে ডাম্প করার মাধ্যমেই একটা হেলথ রিস্কের কাজ হচ্ছে। এবং আমরা এই পুরো অংশটুকু চট্টগ্রাম রিজনকে বোঝানো হচ্ছে, নীল অংশটুকু কাপ্তাই ড্যাম, এবং এখান থেকে ভেতর থেকে যে দুটো খুব দরকারি আমাদের মানে চট্টগ্রামে আমরা খুব মনে করি আর কি, চট্টগ্রাম শহর মনে করি বা চুয়েট থেকে কাছে মনে করি, কর্ণফুলী এবং হালদা নদী। কর্ণফুলী এবং হালদা নদীর উপরে কাজ করছি। আজকে তোমাদের যেমন স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালাইসিস দেখালাম এবং দেখিয়ে বললাম যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দরকার যখন অধিক ফ্লো হয়। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আসলেই দরকার যখন এই ধরনের একটা খবরও আমাদের চোখে আসে যে হালদায় ফিশ এগ প্রোডাকশন কমে গেছে এবং সেটা কারণ হিসাবে স্যালাইনিটির পরিমাণ বেড়ে গেছে। সহজভাবে আমার কেমিস্ট্রি আমি এখানে নাই করলাম, একজন কম শিক্ষিত মানুষ সেও জানে পানিতে যদি পানির পরিমাণ যদি বেশি হয় স্যালাইনিটি সেখানে ডিজলভ হবে। হ্যাঁ, পানির পরিমাণ যদি বেশি হয়, এবং এই যে স্যালাইনিটির পরিমাণ কম যখন বলা হচ্ছে, খুব দুঃখজনক ভাবে আসলে সেই সময়টা হচ্ছে এপ্রিল মাস। বাংলাদেশ আমাদের হালদার ক্ষেত্রে এপ্রিল মাসে ফিশের ব্রিডিং, ওরা প্রচুর ডিম ছাড়ে, এবং এই সময়টা আসলে পানি পুরোপুরি নদীতে ফ্লোটা রেগুলার হয় না। ফ্লোটা রেগুলার হতে হতে দেখা যায় যে মে মাস হয়ে যায়, কিন্তু মাছের ওই ডিম ছাড়ার সময়টা হচ্ছে এপ্রিল থেকে জুন, এবং তাদের ওই খুব বেশি ঝড় বৃষ্টির সময়টায় সাধারণত তারা ডিম ছাড়ে। তো পানির পরিমাণ কম কারণটা কি? কম হচ্ছে উপর থেকে পানি কম পাচ্ছি। উপর থেকে পানি কম পাওয়ার জন্য একটা হাইড্রোলিক স্ট্রাকচার আছে কাপ্তাই থেকে, আমরা এটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছি। কর্ণফুলী এবং হালদার কনফ্লুয়েন্স ছবিগুলো থেকে ভাগ ভাগ করে বোঝানো হচ্ছে, এখানে কর্ণফুলী আছে, এই লাল চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে যে তার কতটুকু ওয়াটারশেড মানে তো ওই যে ক্যাচমেন্টের কথা বলেছিলাম, ক্যাচমেন্ট ছোট্ট একটা অংশ, ক্যাচমেন্টে একটা ড্রেন থাকবে, পুরো ক্যাচমেন্টে যতটুকু বৃষ্টিপাত হবে সে ওই ড্রেন থেকে ডিসপোজ করতে পারবে। কতগুলো ক্যাচমেন্ট মিলে একটা সাব ওয়াটারশেড হয়, কতগুলো সাব ওয়াটারশেড মিলে একটা ওয়াটারশেড হয়, এটা হচ্ছে সেই কর্ণফুলী হালদা ওয়াটারশেড বোঝানো হয়েছে। এবং এখানে এই তিন কোণা যে অংশটুকু, এটা হচ্ছে হালদা কর্ণফুলীর কনফ্লুয়েন্স, এবং একটা অংশ দেখিয়ে বলার চেষ্টা করা হয়েছে যে আসলে হালদা কর্ণফুলীর কনফ্লুয়েন্সের ঠিক আগে কতটুকু পানি হলে নদীর স্বাস্থ্যটা বজায় থাকবে। আমরা খুব ছোট একটা জায়গা নিয়ে কাজ করেছি, এটা 3 কিলোমিটার জায়গা নিয়ে খুব ক্লোজলি এটাকে দেখার চেষ্টা করা হয়েছে, এবং আমরা আমাদের কাজের মাধ্যমে বের করতে পেরেছি আসলে কতটুকু পানি হলে নদীর স্বাস্থ্য বজায় রাখা যাবে। এবং এক্ষেত্রে রুই, মৃগেল, কাতলা মাছকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমি যেহেতু বায়োলজিস্ট না, আমি জানি না এই মাছের অন্যান্য জিনিস জানি না, কিন্তু আমার কাছে যখন একজন বায়োলজিস্ট এসে বলবে যে জুওলজিস্ট এসে বলবে যে কতটুকু পানি হলে তার মাছেরা ওখানে ভালোভাবে থাকবে, আমি চেষ্টা করবো যে ওয়াটার
এক্সপার্ট, আমি কতটুকু পানি তার ওই স্পনিং জোন থেকে কনফ্লুয়েন্স পর্যন্ত কতটুকু পানি হলে সে ভালো থাকবে। ফ্যাপসিম আমরা অনেক কষ্ট করে বের করার চেষ্টা করেছি, এটা ফ্যাপসিম বের করে দেয়। বাংলাদেশের জন্য এটা বেশ কয়েকটা গ্রুপ কাজ করেছে, আমরাও কাজ করেছি, এবং কাজ করে আমরা এখন বুঝতে পেরেছি যে ফ্যাপসিম আসলে অনেক লিমিটেশন আছে। এটা একটা নিউমেরিক্যাল মডেল। তোমরা যারা নিউমেরিক্যাল মডেল নিয়ে কাজ করবে ভবিষ্যতে, তারা এটা একটু কেয়ারফুলি জেনে নিবে যে ফোরটান, তোমরা তো C++ ল্যাঙ্গুয়েজ শিখেছো, তোমাদের শেখাটা যেন ওখানে খুব ভালোভাবে রিফ্লেক্ট হয়। এই ছবিটা দেখতে যত চমৎকার মনে হচ্ছে, 3 ডাইমেনশনাল একটা নিউমেরিক্যাল মডেল, ডেল 3D আমরা ব্যবহার করেছিলাম, এবং তার আগে 2 ডাইমেনশনাল একটা মডেল দিয়ে আমরা কাজ করেছিলাম। 2 ডাইমেনশনাল মডেলটা দিয়ে দেখার চেষ্টা করেছিলাম যে কোথায় ফিশ হ্যাবিটেট সুইটেবিলিটি আছে। তাহলে মাছ কোথায়, মাছের জন্য পানির প্রবাহ এবং ওখানকার নদীতে যে পলি আছে তার প্রবাহকে কনসিডার করে এখানে দেখানো হয়েছিল। 3 ডাইমেনশনাল যে মডেলটা বলছিলাম, এটা আসলে বাংলাদেশে প্রথম সারিতে যে কয়টা কাজ হচ্ছে, তোমার চুয়েটের স্টুডেন্ট হিসেবে তোমার প্রাউড ফিল করা উচিত যে আমরা চুয়েটের রিসার্চ গ্রুপ ডেল 3D নামে এই সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ করছি, এবং অনেকগুলো ক্ষেত্রে বিশেষ করে কর্ণফুলী হালদার জন্য আমাদের কাজটা প্রথম কাজ, আমরা ডেল 3D সফটওয়্যারটাকে ব্যবহার করেছি। 3 ডাইমেনশনাল মানে এটা এক্স এক্সিস ওয়াই এক্সিস, আমরা আজকে যেখানে ভেলোসিটিটা ক্যালকুলেট করেছি দেখা যাচ্ছে 1 ডাইমেনশনাল ক্যালকুলেশন আমরা কারেন্ট মিটারের সাথে ভেলোসিটিটাকে ক্যালকুলেট করতে পেরেছি। এখানে আমরা 3 ডাইমেনশনালি এটাকে মডেল করেছি, মডেল করে দেখার চেষ্টা করেছি কোথায় স্যালাইনিটির পরিমাণ কতটুকু। এই কাজটা খুব চমৎকার একটা কাজ। সাধারণত এই যে বৃষ্টি শুরু হওয়ার আগে পেপারে বা টিভিতে খালি শোনা যায় যে কর্ণফুলী নদীতে লবণাক্ততার হার বেড়ে গেছে। লবণাক্ততার হার বেড়ে গেছে, কিভাবে বেড়েছে, কতটুকু বেড়েছে, কোথা থেকে বেড়েছে, এই কাজটুকু, এই প্রশ্নগুলোর উত্তর আমরা বের করার জন্য কর্ণফুলী নদী যেখানে মোহনা আর কি সাগরের সাথে মিলিত হয়েছে সেই অংশটুকুকে আমরা প্রায়োরিটি দিয়েছি। এই কাজটা যারা স্যালারিটি নিয়ে চিন্তা করো বা পড়তে পছন্দ করো তাদের জন্য আসলে খুব ভালো একটা সুযোগ। এই আমাদের এই কাজটা এডিটরস চয়েস হিসাবে এখন এএসসি লাইব্রেরিতে আছে। তোমাদের জন্য পাওয়ার উপায় হচ্ছে যারা আমার সাথে রিসার্চ কিটে অলরেডি কানেক্টেড আছে এভাবে কানেকশন থ্রু দিয়ে দেখতে পারো। এছাড়া আমার প্রত্যেকটা ক্লাস লেকচার নোটের উপরে আমার ওয়েবসাইট আছে, ওখানে গেলে তোমরা এই লিঙ্কটা পাবে। সিম্পলি এটাকে অ্যাক্সেস করা যাবে। এডিটরস চয়েস সাধারণত 2 মাসের জন্য থাকে। আমাদের এই পাবলিকেশনটা হয়েছে মার্চ মাসে, এটা 2 মাস ওভার হয়ে গেছে, তারপরেও এটা এখনো সরায়নি। ওরা বলছে যে আর কিছুদিন আরো বোধহয় 2 মাস রাখবে। এটা এখন অ্যাক্সেস করা যাবে। তাহলে আমরা যখন সার্ভিসের কথা বলি, সার্ভিসের ক্ষেত্রে দেখা যায় যে পাইপ, ট্যাঙ্ক বা কিংবা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সার্ভিসটা প্রোভাইড করে থাকি। হ্যাঁ, সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে দেখা যায় যে সব সার্ভিসের কিন্তু টাকা পাওয়া যায় না, এবং এটা আসলে যারা সার্ভিস প্রোভাইড করে তারা টাকা পায় না, এবং এই যতটুকু পানি দিচ্ছে সেই পানিটার ন্যায্য মূল্য না পেলে তখন কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের জন্য এটা খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, এবং এটাকে বলা হয় নন রেভিনিউ ওয়াটার। নন রেভিনিউ ওয়াটার চট্টগ্রাম ওয়াসায় এ ধরনের নন রেভিনিউ ওয়াটারের পেছনে ফল্টি মিটার এটা একটা বিষয় আছে। ছবিতে যাকে দেখা যাচ্ছে ও আমার প্রথম মাস্টার্স এর স্টুডেন্ট, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে। ও কাজ করেছিল যে কতখানি লিকেজ আছে, পাইপে লিকেজ কতটুকু আছে সেটার জন্য খুলশি এরিয়াতে কাজ করা হয়েছিল। এবং এরপরে হচ্ছে যে আমরা খাবার উৎপাদন করার জন্য যে পানি ব্যবহার করে থাকি, তার মানে হচ্ছে এগ্রিকালচারাল সেক্টরে পানির কি ব্যবহার আছে। এই পোর্শনটুকু আসলে তোমাদের সাথে শেয়ার করতে গেলে তোমাদের হয়তো একটু কঠিন মনে হতে পারে। এটা আসলে আমরা যখন লেভেল 4 কমপ্লিট 4-1-এ গিয়ে আমরা একটা সাবজেক্ট পড়ি ইরিগেশন বা সেচ কার্য, সেটার জন্য এটা খুব তথ্যবহুল একটা
কাজ হয়েছিল সেটা হচ্ছে যে আমরা কর্ণফুলী নদীর পানিকে ব্যবহার করে ইরিগেশন একটা প্রজেক্ট আছে এবং এটা যতগুলো প্রজেক্ট আছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কিছু প্রজেক্ট আছে আসলে ওটা সাকসেস হয়নি, কিন্তু তার ভেতরে আমাদের কর্ণফুলী ইরিগেশন প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে। তোমরা ইভাপোট্রান্সপিরেশন ক্যালকুলেট আমরা আসলে হাইড্রোলজিতে রিলেটিভলি কম শেখাই, কিন্তু আমরা এর পরবর্তীতে যখন ইরিগেশন শেখাবো তখন একটা ফসলের জন্য কতটুকু পানি প্রয়োজন সেটা আগে থেকে প্রেডিক্ট করে সেখানে সেচ কার্য চালনা করতে হয়, এবং আমরা এখানে একটা সফটওয়্যার ব্যবহার করেছি। তো এই কাজটা আসলে আমি করেছিলাম, তবে আমাকে কাজের জন্য হেল্প করেছিল দুজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। এরপরে আছে যে নদীর ক্ষেত্রে আমরা এই কথাটা প্রায় ভুলে যাই, সেটা হচ্ছে নদীর পাশে কি কি চেঞ্জ হচ্ছে। এক সময় এটা 2010 সালে যখন দেখা যাচ্ছে ভেজিটেশনের পরিমাণ অনেক কম, ভাইরাস একটা সময় আমরা পুরো নদীটাতে যথেষ্ট পরিমাণ ভেজিটেশন দেখেছিলাম। তখনকার অবস্থানটা কেমন হয়? এখানে কি ভেজিটেশন বেড়ে গেছে না কমে গেছে? তাহলে এখানে মূলত যে ব্যারেন ল্যান্ড গুলো ছিল সেটা দেখা গেল যে মানুষের কাছে ওই ব্যারেন ল্যান্ড গুলোতে এগ্রিকালচারাল সেক্টরে তারা ইনভেস্ট করার চেষ্টা করলো। আর এখানে যদি দুটোকে কম্পেয়ার করি, এই 5 বছরের ভেতরে এখানে ব্যারেন ল্যান্ড গুলোতে আরেকটু শহরের ব্যাপ্তি শুরু হয়েছে। এই যে দুটো অবস্থান থেকে নদীর গতিপথের চেঞ্জ হয়, এবং আমি তোমাদেরকে বোধহয় ক্লাসে কোনো একটা সময় বলেও ছিলাম যে নদীর লুপ গুলো বা বাঁক গুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা ভাঙনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তুমি যদি কোনো কারণে ওখানে স্পিড বোট নিয়ে ঘুরতে যাও সেটাও তোমার জন্য অনেক ক্ষতিকর হয়। তো এই বাঁকগুলোতে আরেকটা সমস্যাও হয়, সেটা হচ্ছে পলি জমে যায়। এটা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করেছি যে কোথায় কোথায় পলি জমায়। 3 কোনা জায়গাটাতে আমরা পলি জমাটা দেখতে পেয়েছি, এবং পুরো নদীর ভেতরে এটা স্যাটেলাইট ইমেজ কেন্দ্রিক কাজটা হয়েছিল যে কতখানি পলি জমেছে এবং কতখানি ইরোশন হয়েছে। ব্যাংক প্রোটেকশন এটা দিয়ে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলাম। এখানে কাজ করার ক্ষেত্রে আমি প্রায়োরিটি দিয়েছিলাম বাংলাদেশের বালুর বস্তা, এবং এটা নিয়ে কিছু নিউমেরিক্যাল এবং ফিজিক্যাল কাজ করা হয়েছে। এছাড়া ভেটিভার দিয়ে কাজ হয়, কনক্রিট কিউবের কাজ হয়, বাম্বু ফ্রেমিং এর কাজ আছে। এসিআই গ্রুপের যে কনক্রিট কিউবের কথা ওরা প্রকাশ করছে, একটা সময় হয়তো এই কনক্রিট কিউবের এরকম চেহারা দেখা যাবে না। এটা মূলত মিসম্যানেজমেন্ট, এই কনক্রিট কিউব গুলো প্লেস করা হয়নি। তো সেক্ষেত্রে আমরা কন্ট্রিবিউট করতে পারবো। কর্ণফুলী কিছু কিছু জায়গায় আসলে ইরোশন দেখা গেছে, এবং সেই ইরোশনটা আসলে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, ওয়াটার লগিং সম্পর্কে কথা বলতে গেলে অবশ্যই অধিক বৃষ্টিপাতের কথা বলতে হয়। ল্যান্ড ইউজের যে কথাটা বলা হয়েছিল, ল্যান্ড ইউজের ক্ষেত্রে এবং ওয়াটার লগিং এর ক্ষেত্রে বা আমাদের চট্টগ্রাম শহরে আরেকটা বড় সমস্যা হয় যে নদীর জোয়ারের একটা ইফেক্ট। তাহলে এখানে শুধুমাত্র ল্যান্ড ইউজের মাধ্যমেই প্রকাশ করা হয়েছে কোন কোন জায়গায় হ্যাজার্ডের পরিমাণ কতটুকু। হ্যাঁ, সেই ওয়াটার লগিং নিয়ে এই ছবিটা আমার কাছে মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের খুব শখের একটা জিনিস থাকে না, এই ছবিটা আমার কাছে তাই মনে হয়। ছবিটা আসলে তৈরি করা খুব কঠিন ছিল। এটা আমরা 12 সালের দিকে আমরা কাজ শুরু করলাম। ছবির যাদেরকে দেখা যাচ্ছে এরা আসলে 09 ব্যাচের, তো ওরা আসলে ওয়াটার লগিং নিয়ে কাজ করে। যার উপরে কার্সর দিয়েছি ও হচ্ছে মোহিত, আর এখানে যে কাজ করছে এর নাম হচ্ছে অয়ন। মোহিত আসলে দেশে নাই, এখন ও কানাডাতে আছে। ও আসলে ওয়াটার রিসোর্স নিয়ে পড়ছেও না, ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে মাস্টার্স করে ফেলেছে, এখন একটা জব করছে কানাডাতে। তো ও এসে ওর বাড়ি মুরাদপুরে, ও খুব বিরক্ত যে এটা ও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, এত কিছু জানছে, কিন্তু এই যে পানি তার বাসার সামনে জমে যায়, এটার জন্য কোনো ধরনের সে কিছু কন্ট্রিবিউট করতে পারে কিনা। তখন আমরা স্টাডি করতে গিয়ে দেখলাম যে মুরাদপুর শুধু না, অন্যান্য জায়গা যেগুলোতে ওয়াটার লগিং হয় এটা সম্পর্কে কোনো ডিটেলস তথ্য নেই। এটা কিন্তু আমি বলছি 12 সালের কথা, 13 সালে থেকে আমরা বিভিন্ন জায়গাতে তথ্য নেওয়া শুরু করলাম, এবং আমরা তথ্য নেওয়া শুরু করলাম তাদের কাছ থেকে, স্কুলের টিচার আর বিভিন্ন অফিসার। কারণ কি আমরা আসলে কোথাও জানতাম না যে
সাধারণত এই যে খবরের কাগজে লেখা থাকে হাঁটু পর্যন্ত পানি, কোমর পর্যন্ত পানি, এটা দিয়ে আসলে তো বোঝা যায় না কতটুকু ওয়াটার লগিং হচ্ছে। তো ওরা এইভাবে কাজ করতে করতে আমি এই গল্পটা শেষ করি। তা এইভাবে কয়েকটা পয়েন্ট ওরা আইডেন্টিফাই করতে পারলো যে এই জায়গাগুলোতে ওয়াটার লগিং হয় এবং প্রত্যেকটা ডেপথ ওরা উল্লেখ করে দিয়েছিল। ওদের কাজটা তোমরা খুঁজে পাবে, ওদের কাজটা একটা ফ্রিলি ডাউনলোডেবল একটা ওপেন অ্যাক্সেস জার্নালে পাবলিশ হয়েছে। কিন্তু এই কাজটার পরবর্তীতে চিটাগাং ওয়াসা খুব উপকৃত হয়েছে। তারা পরবর্তীতে মাস্টার প্ল্যান যেটা সিডিএ এর সাথে করেছে, ওরা এই প্ল্যানগুলো ধরে ওরা কাজটাকে আরো এক্সটেন্ড করেছে। কাজটা করতে গিয়ে অনেক সময় হয় মূলত মুহিতের কারণেই এক পর্যায়ে তার যে পার্টনার থিসিসে কাজ করতে করতে মুহিত তো পরবর্তীতে একটা হায়ার স্টাডিজে চলে গেল। অয়ন আর কিছু এতে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হলো, মাস্টার্স কোর্সে। তো ও মাস্টার্স কোর্স করতে করতে ও এসে আমাকে বললো যে ম্যাডাম আমরা ওই কাজ করেছিলাম, অনেকগুলো ছোট ছোট জিনিসের প্রশ্নের উত্তর আমি বের করতে পারিনি। ওর বাড়িও চট্টগ্রাম। বললো যে সেই প্রশ্নের উত্তরগুলো বের করবো, যে আমরা তো আসলে দেখিনি ড্রেন গুলোর কি অবস্থা, ড্রেন কি একটা সমাধান হতে পারে কিনা। তো অয়নের কাজ এই যে হাত দেওয়া, মাপ দেওয়া, এগুলি আসলে ও খুব কষ্ট করে করে প্রত্যেকটা জায়গায় মাপ দিয়ে দিয়ে দেখেছে যে আসলে ড্রেন গুলো যেটা মাস্টার প্ল্যান বলা হয়, মাস্টার প্ল্যান থেকে কতটুকু পরিমাণে ডেভিয়েট করা আছে, সেই অংশটা নিয়ে ওর একটা কাজ পাবলিশ হয়েছে এটা। এবং তোমরা বোধহয় SWMM মডেলের কথা জানবে। এটা আমরা পিসি সুইম, ওর জন্য আমরা একটা লাইসেন্স পারচেজ করেছিলাম যে দেখার জন্য ড্রেন দিয়ে কি করে ফ্লোটাকে পাস করে দিলে এরকম জলাবদ্ধতা থাকে না। বা আমরা আসলে একই সাথে দুটো বিষয়, জলাবদ্ধতা এবং ফ্লাডিং, দুটোকে একসাথে প্রকাশ করে থাকি। এটা মুহিতের আসলে ফেসবুক প্রোফাইল, কারো যদি হায়ার স্টাডিজ বা কোনো তথ্য প্রয়োজন হয় ও ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আছে। এবং অয়ন আসলে তার মাস্টার্স ডিগ্রি অর্জন করে ফেলেছে। সে আসলে এই মুহূর্তে সাউদার্ন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে আছে। আমরা সাইক্লোনের কথা জানি, মোরা সাইক্লোনের কথা তোমরা যদি বলো যে মনে করতে পারছি না, এটা আসলে ভুলে যাওয়ার কোনো উপায় নেই। এটা মোরার ইফেক্টটা মোটামুটি বাংলাদেশে বেশ অনুভূত হয়েছিল এবং সেই মোরাকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছিলাম। এটা একটা দেখানোর চেষ্টা হচ্ছে যে মোরা কিভাবে বাংলাদেশে উইন্ড এটা কিভাবে ইফেক্টটা করছে। এ ধরনের ভিডিও দেখতে যতখানি সুন্দর বা সহজ মনে হয়, এটা আসলে অনেক রাতের ঘুম নষ্ট করে আর কি। আর নিচেরটা হচ্ছে সার্জের হাইটটা বোঝানো হচ্ছে। আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পুরো কোর্সটা পড়ে যাই, সাইক্লোনটা নিয়ে কথা বলার সুযোগ খুব কম হয়। এবং এটা আসলে আহাদ হাসান তানিম, তোমরা অনেকে বোধহয় ওকে দেখেছো, ও এখন পিএইচডি করতে গেছে। এটা ওর মাস্টার্স এর কাজ ছিল। টাইড মডেল গুলো দিয়ে বা টাইড বা জোয়ারের অংশটুকু দেখানো হচ্ছে এবং এখানে সার্জের হাইটটা দেখানো হচ্ছে কিভাবে মাটিতে এসে আছড়ে পড়ে। কিছু কাজ এখনো চলছে কক্সবাজারে, কোন কোন জায়গায় সাইক্লোন যদি হয়, ঘূর্ণিঝড় হয় এবং তার সাথে সার্জ ইফেক্ট হয়, কোন জায়গাগুলো ডুবে যেতে পারে। এবং আমরা হচ্ছে এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে পরবর্তীতে কোনো একটা সময় তোমাদের সাথে এটা নিয়ে ডিটেলস কথা বলবো। আমি খুবই দুঃখিত, 5 মিনিটের কথা বলে মনে হয় 35 মিনিট নিয়েছি নাকি বেশি। তোমাদের সাথে আমার একটা ক্লাস টেস্ট নেওয়ার কথা আছে। নর্মাল ক্লাসে 100 জন ছিলে, কোনো এক কারণে হয়তো 10 জন এদিক ওদিক হয়েছে। এই বাকি যে 90 জন আছো তোমরা আসলে কেন শুনছিলে? এটা তো কোনো, আমি তো বলেছি পড়ার বাইরে। শুনে কি কোনো উপকার হবে তোমাদের? না ম্যাডাম, উপকার হবে। হবে আমি? জি ম্যাডাম। আমার কাছে যেটা মনে হয়, আমি একবার কুয়েট থেকে আমার এক স্টুডেন্ট সে প্রেজেন্ট করে এসেছে এবং কুয়েটে মানে একটা কনফারেন্স প্রেজেন্ট করে আসার পরে ওর আর কি পার্টিসিপেন্ট হিসাবে ওর একটা সার্টিফিকেট নেওয়ার কথা, সার্টিফিকেট নিয়ে আসেনি, আমাকে যোগাযোগ করলো
ওখান থেকে যোগাযোগ করে বললো যে এই নামে কোনো একজন টিচার সে কোথায় সার্টিফিকেট নিতে ভুলে গেছে। তো পরে আমি ওই নাম দিয়ে সার্চ করলাম, ওটা পরে দেখলাম যে এটা আসলে আমার লেভেল 3 ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, এখন এটাতে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে সে আসলে লেভেল 3 টার্ম 2 শেষ করার পরে একটা কনফারেন্স পেপার তৈরি করার মতো নলেজ নিয়ে সে ওখানে প্রেজেন্ট করেছে যে ওখানকার যারা ছিলেন অর্গানাইজারদের কাছে মনে হচ্ছে যে সে এখানে একটা টিচিং এ আছে। তো আমি যাই হোক তার সার্টিফিকেট আমার অ্যাড্রেসে আসলো এবং আমি তাকে খুঁজে বের করে যখন দিলাম সার্টিফিকেটটা, তখন সাধারণত এটা আসলে খুব এমব্রাসিং কাউকে সিজিপিএ জিজ্ঞাসা করা। বিভিন্ন কারণে সিজিপিএ বাড়ে এবং বিভিন্ন কারণে সিজিপিএ কমে। তো সেই ক্ষেত্রে যখন ওকে আমি বললাম তুমি সার্টিফিকেট নিয়ে আসো কেন, প্রেজেন্ট করলে যে, তখন ও বললো যে ম্যাডাম আমার ততদিনে ও বোধ হয় লেভেল 3 রেজাল্ট ও জানে, বলে কি ম্যাডাম আমার হচ্ছে 2.8 এই সার্টিফিকেট আমি একটু প্রেজেন্ট করতে গিয়েছিলাম, কাজটা শেয়ার করলাম, ক্লাইমেট চেঞ্জের উপর কাজটা ছিল। ওনারা আসলে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমার তখন একটা পর্যায়ে খুব হেজিটেট লাগছিল, আমি আর সার্টিফিকেট আনার চেষ্টা করিনি। আর প্লাস হচ্ছে ওর আসলে খুলনায় থাকার মতো কোথায় ছিল না, দিনে গিয়েছে দিনেই ফেরত এসেছে, এটা বোধহয় একটা কারণ ছিল। তা আমি বললাম যে তোমার কাছে এটা এরকম কেন মনে হচ্ছে? তো বললো যে না মানে আমি একটা 3 পাই না আর রিসার্চার কি হতে পারবো কিনা। তো এরকম প্রচুর স্টোরি আছে। লেভেল 3 এর পরে মোহিতের কথা যেটা বললাম, মোহিত আসলে এই কাজটা করা শুরু করেছিল ওর 4th ইয়ারের প্রজেক্ট হিসাবে, পরে ও কাজটা করেছে, কিন্তু তার আগে ও করার চেষ্টা করেছিল, ওর দেখতে চেষ্টা করেছিল যে মুরাদপুরে আসলে পানি জমে থাকে কেন, বা থাকলে সেটা সরে যায় না কেন। ওর ইঞ্জিনিয়ারিং নলেজটাকে অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল। অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের ফ্রেন্ড যারা মেডিকেলে পড়ে, আমরা টুকটাক অসুখ হলে তাকে যেমন জিজ্ঞাসা করি যে এটা কি ট্রিটমেন্ট হবে। ইঞ্জিনিয়ার হওয়াটা এটা শুধুমাত্র একটা কাগজ দিয়ে বলে দেওয়া না যে তুমি আজকে থেকে ইঞ্জিনিয়ার। এটা আমার মনে হয় যে প্রতিটা স্টেপে তোমার নিজের ভিতরে ধারণ করা যে না আমি ইঞ্জিনিয়ার, আমার কাছে একটা সমাধান আছে। তো আমি এই কারণে আমার কাজটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরো অনেক রকম কাজ হতে পারে যেগুলো আমি জানি না। অনেক সময় দেখা যায় যে তোমাদের সাথে আলোচনা করতে গিয়েই আমি জানি যে এই ধরনের একটা কাজ করা প্রয়োজন। হ্যাঁ, সেরকম ভাবেও কাজ করা, সেরকম কাজও আমি তোমাদের কাছ থেকে শিখবো, করব। তোমাদের যদি কারো কোনো উপকারে লাগে, আমার এই প্রেজেন্টেশন আমি তোমাদের সাথে শেয়ার করি, কারো দরকার হলে ইন্ডিভিজুয়াল দরকার হলে যোগাযোগ করো। তবে এটা মূলত কি কি কাজ হয়েছে সেটার উপরেই বলা, তো প্রত্যেকটা কাজের ডিটেলস তোমরা আমার ওয়েবসাইটে পাবে। পরবর্তীতে কেউ যদি একই ধারার কাজ করো, একই ধরনের কাজ না করলেও যদি তোমার কোনো একটা তথ্যের প্রয়োজন হয় তখন তুমি আমার ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারবে। হাইড্রোলজির একটা ক্লাস টেস্ট তোমাদের কাছে, তোমাদের সাথে তোমাদের ফাইনাল এক্সামের ডেট পর্যন্ত লিমিট দেওয়া আছে, যেদিন তোমরা ক্লাস টেস্ট দিবে ক্লাস টেস্টটা হবে। আর এর মধ্যে নিউমেরিক্যাল প্রবলেম যেগুলি করছো কোনোটা থেকে ভিন্ন মনে হলে কিছু দূর পরে আমাকে ছবি তুলে দিলে আমি এই বিষয়ে একটু তোমাদের সাথে কথা বলে নেব। ঠিক আছে? একটা কথা ছিল ম্যাম। বলো প্লিজ। ম্যাম আমরা আগামী রবিবার কি সিটটা দিতে পারবো? যদি আমি অবশ্যই পারবে। রবিবার কখন দিবে বলো? ম্যাম রোববার তো আমাদের 12টা পর্যন্ত ক্লাস আছে, তো হচ্ছে আমরা 2টায় দিতে যাচ্ছি। সময় দিবে 20 মিনিট সময়, মাল্টিপল চয়েস বা সিঙ্গেল লাইন আনসার হবে। এটা কি গুগল ফর্মে নেবেন নাকি ম্যাম আমরা খাতায় লিখে পিডিএফ করে জমা দিব? গুগল ফর্মই তো মনে হয় ভালো হবে, খাতায় বসে ক্যালকুলেশন করতে থাকবা। ম্যাম খাতায় দিলে ভালো হয় না? গুগল ফর্মে অনেকের প্রবলেম হয় তো এজন্য বলতেছি। খাতায় দিলে আবার তো জিনিস জটিল হয়ে গেল। তোমরা চিন্তা ভাবনা করে ক্লাসরুমে তোমাদের একটা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে ওখানে পোস্ট করো, তার উপরে ভিত্তি করে ক্লাস টেস্ট হবে। ঠিক আছে? হ্যাঁ আপাতত তাহলে ম্যাম আগামী উইকে রবিবার আর কি, রবিবারটা ঠিক আছে, রবিবারে নিব। আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ তাহলে আমি এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাইড্রোলজি বিষয়ে আর পড়াবো না। এরপরে খালি মানে কারো খুব
ইন্ডিভিজুয়াল একটা প্রবলেম যদি সবার মানে 10-12 জনের হয় সেক্ষেত্রে হয়তো আমি গ্রুপেও পোস্ট করব প্রবলেমটা, কিন্তু কেউ যদি প্রবলেম করতে গিয়ে মানে নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো করতে গিয়ে সমস্যা হয়, আমার সাথে যে পয়েন্টে সমস্যা হচ্ছে ওই জায়গাটা গোল চিহ্ন করে ছবি তুলে পাঠালে হবে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।